এই বাক্য এইভাবে ট্রান্সলেট করতে হবে। তাহলে কি বললাম, আজকে আপনারা টেন্স সম্পর্কে জানবেন, ক্লিয়ার কনসেপ্ট থাকবেন, তো আপনাদেরকে প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো এগুলো আমি দিয়ে দিচ্ছি আপনাদের। তারপরে অনেকেই ক্লাস করেছেন, জানেন না, ভালো করে কভার করতে পারেনি। আর টেন্স বলতে সবগুলো টেন্স পড়া লাগবে না, বলে রাখি যেগুলো বেশি প্রয়োজন হয় একটা কনভারসেশন নিয়ে, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এইটার ব্যবহার সবথেকে বেশি হয়। এরপরে আসে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস ব্যবহারও অতটা বেশি হয় না। এরপর প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট টেন্সে পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস থেকে প্রয়োজন হয় না। প্রেজেন্ট পারফেক্ট শিখলে হয়ে যায়। ফিউচার কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট, ওগুলো সাত টেন্স যদি ভালোভাবে জানা থাকে, তো এগুলো যদি নেগেটিভ ইন্টারভিউ করেন তাহলে আপনি যে কোনো কনভারসেশন বা কমিউনিকেশন চালিয়ে যেতে পারবেন। এই যে 25টা করে সেন্টেন্স দিচ্ছি, এটা কভার হওয়ার পরেই এই রিলেটেড আমি কোশ্চেন অ্যান্সার অর্থাৎ কনভারসেশন আপনাদের প্রোভাইড করবো। তো ফার্স্ট কিন্তু শর্ট কনভারসেশন থাকবে, তারপর লং কনভারসেশন থাকবে, অর্থাৎ এখন মেইনলি প্রচুর পরিমাণে এক্সারসাইজ করা হচ্ছে। মেইন পয়েন্ট, মেইন থিং আপনাদেরকে বললাম যে আগে আমাকে পড়াতে দিতে হবে, পড়ানোর ভিতরে কোশ্চেন থাকলে তাহলে পড়ানোটা ভালো হবে, কভার করা যায় না। অর্থাৎ আগে পড়ানোর পর এই বিষয়গুলো একদমই আপনার ছোটস্থ হওয়ার পর টোটাল আগায় নিয়ে আসার পর এই জায়গা থেকে কি করা হবে, আপনাদের জন্য তারপরে শুধু কোশ্চেন অ্যান্সার পর্ব থাকবে। তখন আর ফাইল আপনার উত্তর এখান থেকে কোশ্চেন করা হবে। এই হচ্ছে মেইন বিষয়। তো এই বিষয়গুলো আপনাদেরকে কভার করতে হবে, দেখতে হবে, সেগুলো ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। এবং দেখেন, আমি এখানে আরেকটা তথ্য দেখিয়ে দিই। এখানে এটা দেখে দিলাম, আচ্ছা এখানে একটা সেন্টেন্স দেখেন যে সে একটি ছবি এঁকেছে, সে একটি ছবি এঁকেছে, সে একটি ছবি এঁকেছে, কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? বুঝতে পেরেছি আমি। এখানে আমি কি বলছি দেখেন, সে একটি ছবি এঁকেছে, তাহলে এখানে সি হবে, এখানে লেখাটা ব্যাকলি স্ত্রী, মানে এটা স্ত্রী, আমার সি বলবে। হি হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ড্র মানে আঁকা, পাস্ট পার্টিসিপল ড্রন, পিকচার, তাই না? হি হ্যাজ ড্রন আ পিআইসি একটা ছবি এঁকেছে। এখন আমি যদি এটাকে নেগেটিভ করতে চাই, আমার কথা মনোযোগ দিয়ে বুঝবেন, আমি যদি এই বাক্যটাকে নেগেটিভ করতে চাই তখন আমার নেগেটিভটা কি হবে, হি হ্যাজন্ট ড্রন আ পিকচার, হি হ্যাজন্ট অর্থাৎ সে ছবি আঁকেনি, এই যে এন টি, হি হ্যাজন্ট ড্রন, ডি আর এ ডাব্লিউ এন, ড্রন আ পিকচার, পি আই সি টি ইউ আর, সে ছবি আঁকেনি। এখন আমি যদি বলি সে কি ছবি এঁকেছে, তাহলে অক্সিলারি ভার্ব আগে আসবে, হ্যাজ হি ড্রন আ পিকচার, পিকচার, হ্যাঁ সে কি ছবি আঁকেনি, PIC, that understand, PICTURE, হ্যাজ সে ড্রন আ পিকচার, সে কি ছবি এঁকেছে? আহ, এর আগে আরেকটা আমাকে লিখতে হবে, নেগেটিভ ইন্টারভিউ যেটাকে বলছিলাম আমি, এখন বোঝার চেষ্টা করেন, এইখানে লিখতে হবে যে হ্যাজ এ, এইখানে লিখবে পরে, সরি পরে কি বলতে পারি যে হ্যাজেন্ট শি, that understand, হ্যাজেন্ট শি drawn a PIC, পারি। তাহলে আমি কি বললাম, এই চারটা সেন্টেন্স, ছবি এঁকেছে, she has drawn a picture, she hasn't drawn a picture, সে ছবি আঁকেনি, has she drawn a picture, সে কি ছবি এঁকেছে, hasn't she drawn a picture, সে কি ছবি আঁকেনি। এই বিষয়গুলো যারা অ্যাটলিস্ট জানেন না, যাদের এই বিষয় সম্পর্কে ক্লিয়ার কোনো কনসেপ্ট বা ধারণা নেই, সেই ধারণাটা আজকে আপনারা পেয়ে যাবেন। তো দেখেন, বোঝার চেষ্টা করেন, তাহলে আমি কি বললাম যে হ্যাজেন্ট শি ড্রন আ পিকচার। এবার ওইটা আগে, অর্থাৎ আমার যে অক্সিলারি ভার্ব যে কোশ্চেন গুলো হচ্ছে ওই কোশ্চেনটা আমরা বলি ইয়েস নো কোশ্চেন। ওই ইয়েস নো কোশ্চেনের আগে আপনি যদি ডাবল ইংলিশ ওয়ার্ড অ্যাড করেন, তাহলে ডাবল ইংলিশ ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়। তার মানে কি বলছিলাম, এই জায়গাটাতে দেখেন, এই যে হ্যাজ শি ড্রন আ পিকচার, আপনি যদি বলেন ওয়েন হ্যাজ শি ড্রন আ পিকচার, সে কোথায় ছবি এঁকেছে, ওয়েন হ্যাজ শি ড্রন আ পিকচার, সে কখন ছবি এঁকেছে, হোয়াই হ্যাজ শি ড্রন আ পিকচার, সে কেন ছবি এঁকেছে। এইভাবে হোয়াই হ্যাজন্ট শি ড্রন আ পিকচার, সে কেন ছবি আঁকেনি, তাহলে তারা ভাত খেয়েছে। তাহলে দে হ্যাভ, ডেটা থার্ড পারসন বা প্লুরাল, এজন্য দে হ্যাভ ইটেন রাইস, তো দে হ্যাভ নট ইটেন রাইস, হ্যাভ দে ইটেন রাইস, হ্যাভেন্ট দে ইটেন রাইস, অর্থাৎ হ্যাভ দে নট ইটেন রাইস। এবার তারা কেন ভাত খেয়েছে, তারা কেন ভাত খায়নি, বলতে পারেন ইংলিশটা কি, তারা কেন ভাত খায়নি, why haven't they eaten rice or why
ফেস করি, অনেক সময় আমরা প্রবলেম ফেস করি, আমরা সঠিকভাবে সেটা করতে পারি না। এই বাক্যগুলোকে আমি আবার বলছি, এই বাক্যগুলো আজকের ক্লাসটা শেষে অর্থাৎ ক্লাসটা আপনাদের ওই প্রশংসা নিবে, ক্লাসটা শেষ হওয়ার পর এইটা পাঠিয়ে দিলে আপনারা এই নেগেটিভ ইন্ট্রোগেটিভ ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করে নেগেটিভ ইন্ট্রোগেটিভ গুলো তৈরি করবেন, এবং এটা করার পর নেক্সট ক্লাসে এক্সারসাইজ শিটটা আমি প্রোভাইড করবো আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেটা হচ্ছে কনভারসেশনের উপর, কোশ্চেন অ্যান্সার, এগুলো ডিরেক্ট সেন্টেন্স। এরপরেরটা হবে কোশ্চেন অ্যান্সার, অর্থাৎ আমি এই বিষয়গুলো প্র্যাকটিস করানো হবে। এটা কভার করার পর আপনাদের কাছ থেকে মানে ওরাল যে প্র্যাকটিসটা সেটা আমি নিব, আহ, সেটা আমি কভার করার চেষ্টা করবো এর মাধ্যমে। বাট আগে পড়ার চেষ্টা করে এই বিষয়গুলো করতে হবে। তাহলে আমি যে বিষয়গুলো বললাম, প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতে হবে। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? সবাই কি বুঝতে পারছেন কথাগুলো? সেন্টেন্স ট্রান্সলেট করতে হবে। আমি আমি এতদিন আর আপনারা শুধু করেছেন, বাট ওইভাবে exercise টা এখন থেকে হবে। এই ফাইল পড়ানোর পর পিডিএফ ফাইল ফেসবুক গ্রুপ ভালোভাবে দিয়ে দিব। প্রতিদিন সকাল 8টা বা 9টায় গ্রুপের পোস্ট গুলো অ্যাপ্রুভ হবে। আপনারা যে যে ব্যাচে ক্লাস করেছিলেন আমার ব্যাচ নাম্বার এবং আহ, নামটা দিয়ে পোস্ট করবেন, ভুলটা হলে আমি ধরিয়ে দিব, ঠিক আছে? এটা হচ্ছে মেইন কথা, এই করতে হবে প্রচুর এক্সারসাইজ। আমি এখনো তৈরি করে দেবো কন্টেন্ট গুলো, ভোকাবুলারি, ট্রান্সলেশন, কনভারসেশন, প্রেজেন্টেশন, সবকিছুর জন্য। এবং আপনারা অনেক 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 ক্লাস এখন থেকে পাবেন সামনে, এবং প্র্যাকটিক্যাল জায়গা ভালোভাবে এক্সারসাইজ করতে পারবেন। তো আগে পড়াতে দিতে হবে, কাজগুলো করাতে দিতে হবে, তারপরে গিয়ে আপনাদের কার সাথে কথা বলবো বা আহ, আপনাদের কাছ থেকে ফিডব্যাক নেব। তো আগে এগুলো তাহলে আপনারা করেন, আহ, আর ক্লাস শেষ হলে আমি আপনাদের ফাইল প্রোভাইড করবো। ওকে, সো টেন্স নিয়ে যাদের সমস্যা আছে, দুর্বলতা আছে, ভালোভাবে দেখেন এই ফাইলটা দেখলে এই জায়গাটা নিয়ে কোনো প্রবলেম হবে না। এখানে পার্ট পার্ট বাই পার্ট করে আপনারা জানেন গত ক্লাসে 10টার দিকে নিয়েছিলাম। ওই ক্লাসে আমি ইন্ট্রোডাক্টরি পার্ট গুলো নিয়ে কথা বলছিলাম, ল্যাঙ্গুয়েজের বিষয়গুলো দেখিয়েছিলাম। তো যারা ওই ক্লাসটা করেননি, আজকে আরো বেশি স্টুডেন্ট জয়েন করছেন, তো যারা গত ক্লাসটা করেননি তারা ওইটা করে নেবেন, রেকর্ড ক্লাসটা আবার ফরওয়ার্ড করে দিব। এবং পুরো ধারাবাহিক সিরিয়াল অনুযায়ী সাজিয়ে লেখা থাকবে, সিরিয়াল মেনটেন করে ক্লাসগুলো করবেন, তাহলে আপনারা করেন স্যারের সাথে। ওয়েলকাম টু মাই ক্লাস। বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস পার্ট 2 এর আজ আমরা টেন্স নিয়ে আলোচনা করব। এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষা শিখতে গেলে টেন্স একেবারে আমাদের খুব ভালো করে শিখতে হবে, কারণ টেন্স আমরা যত ভালোভাবে শিখবো ইংরেজিটা আমাদের কাছে তত সহজ হবে। আমরা একটা বিল্ডিং করতে গেলে যেমন তার বেসমেন্ট ভিত ভালো হওয়া লাগে, টেন্স ঠিক তদ্রূপ। আমরা জানি কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। সবাই শুরু থেকে একটু মনোযোগী হবেন, কারণ এখানে গত ক্লাসগুলোতে যারা মিস করেছিলেন আজ তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, এবং এই ক্লাসে কখনো অমনোযোগী হওয়া যাবে না। আমি একেবারে প্রথম থেকেই শুরু করছি। আমরা জানি কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে, অর্থাৎ কোনো কাজটা যখন শেষ হয় ওই সময়টাকেই কিন্তু টেন্স বলা হচ্ছে। যেমন আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাবো। এখানে খাওয়া কাজটা তিনটা উদাহরণের মাধ্যমে বলা হচ্ছে: খাই, খেয়েছিলাম, খাবো। এই যে বিভিন্ন ভিন্ন ভিন্ন সময়ে কাজটা শেষ হচ্ছে, এই ভিন্ন ভিন্ন সময়টাই মূলত টেন্স। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আমরা সবাই তিনটি টেন্সে অর্থ সহ জানি। প্রেজেন্ট টেন্স অর্থ হচ্ছে বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, এন্ড ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। আমি আপনাদেরকে আবারও বলছি, একেবারে শুরু থেকে আপনারা মনোযোগ দিয়ে শিখবেন। আশা করি এই শীট কমপ্লিট হওয়ার পর টেন্স নিয়ে আপনাদের ভিতরে আর কোনো রকমের কোনো জড়তা থাকবে না। নেক্সট, আবার প্রতিটি টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে। আমরা কম বেশি এই বিষয়গুলো সবাই জানি। আমরা ধীরে ধীরে কিন্তু টেন্সের ভিতরে প্রবেশ করব, এবং আমাদের কনভার্সেশন করতে গেলে বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমাদের যে যে বিষয়গুলো দরকার আমরা ঠিক ততটুকু নিয়েই কথা বলবো। বাট স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে বা ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আমাদের 12 প্রকার টেন্সের সবগুলোর প্রয়োজন হয় না। আমরা যে টেন্স এখানে বলেছি এক একটি টেন্স 4 প্রকার, তাহলে প্রেজেন্ট টেন্স 4 প্রকার, পাস্ট টেন্স 4 প্রকার, ফিউচার টেন্স 4 প্রকার, মোট 12 প্রকার। কিন্তু আমাদের এই 12 প্রকার টেন্স সবগুলো ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে প্রয়োজন হয় না। প্র্যাকটিক্যাল কমিউনিকেশন এন্ড কনভারসেশনের জন্য শুধুমাত্র প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার সিম্পল অথবা ইনডেফিনিট টেন্সের ব্যবহার বেশি হয়ে থাকে। এছাড়া প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স গুলোর ব্যবহারও হয়ে থাকে। আর
পারফেক্ট টেন্সের ভিতরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার সব থেকে বেশি লক্ষ্য করা যায়। আপনারা এটা একটু কথাটা ভালো করে খেয়াল করেন। এখানে বলছে যে পারফেক্ট টেন্সের ভিতরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার বেশি লক্ষ্য করা যায়। পাস্ট পারফেক্ট টেন্স বা ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার কিন্তু আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কথাগুলো বলি এর ভিতরে বেশিরভাগ কথাগুলো কিন্তু, মানে যে কথাগুলো আমরা পারফেক্ট টেন্সে বলি অধিকাংশ কথা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিতরে পড়ে। প্র্যাকটিক্যাল কনভারসেশন এন্ড পাস্ট এন্ড ফিউচার এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলোর ব্যবহার খুব বেশি পরিলক্ষিত হয় না। অর্থাৎ আমাদের কথা বলার ক্ষেত্রে যে টেন্স গুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো আমরা ভালোভাবে শিখবো এই চ্যাপ্টার থেকে। আমরা কিন্তু এখানে যে শব্দগুলো বা যে টেন্স গুলো আমাদের বেশি ব্যবহার হয় সেগুলোই কিন্তু আমরা এখন এখানে শিখবো। সবাই একটু ভালো করে খেয়াল করবেন। আজ আমাদের আলোচনার বিষয় অল অ্যাবাউট অফ সিম্পল টেন্স। অল অ্যাবাউট অফ সিম্পল টেন্স আমাদের সংজ্ঞার ভিতরে কিন্তু আমরা নিশ্চয়ই সবকিছু বুঝতে পারতেছি। আমরা সারা দিনের 90 থেকে 95% কথাবার্তা শুধুমাত্র সিম্পল পাস্ট, প্রেজেন্ট, ফিউচার ব্যবহার করে বলতে পারি। অর্থাৎ এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্ব সহকারে স্টাডি করতে হবে। দেখেন এই অধ্যায়টি আমরা কেন গুরুত্ব সহকারে স্টাডি করব, কারণ আমরা সারাদিন যে কথাগুলো বলি সেই কথাগুলো আমরা কিন্তু 12 প্রকার টেন্স সব ব্যবহার করে বলি না। মেইন যে টেন্স গুলো আমরা ব্যবহার করি সেইগুলো। প্রথমে রয়েছে পাস্ট সিম্পল অথবা সিম্পল পাস্ট টেন্স। সবাই একটু ভালো করে খেয়াল করেন। কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল, অতীতে মানে একটা অতীতের একটা সময় নির্দেশ করছে। কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল কিন্তু তার ফল এখন আর নেই, তাকে পাস্ট সিম্পল টেন্স বলে। চিনবার উপায় কি, আমরা কি দেখে চিনবো যে এটি পাস্ট সিম্পল টেন্স? সবাই একটু দেখুন। আমরা কিভাবে চিনবো যে এটি পাস্ট সিম্পল টেন্স? বাংলা ক্রিয়াপদের শেষে লাম, লে, লেন, নি, নাই এরকম কিছু শব্দ থাকবে। যেমন বাংলা একটু খেয়াল করেন, এখানে সে একটি ছবি এঁকেছিল। সবাই একটু খেয়াল করেন, সে একটি ছবি এঁকেছিল। আমার সংজ্ঞায় কিন্তু এখানে বলেছে বাংলা ক্রিয়াপদের সাথে শেষে লাম, লে, লেন, নি, নাই বা শুধু ল এরকম থাকে। যেমন সে একটি ছবি এঁকেছিল, দেখেন এখানে শেষে ল রয়েছে। সে একটি গাড়ি চালিয়েছিল, সে ইংরেজিতে কথা বলেছিল, তিনি বাড়িতে আসেননি, আমি গতকাল ঢাকায় গিয়েছিলাম। দেখেন এখানে লাম শব্দটার কিন্তু উল্লেখ করা হয়েছে। একটু ভালো করে দেখেন, আমি এখানে কালার করে দিচ্ছি। অর্থাৎ বাংলা ক্রিয়াপদের শেষে এই শব্দগুলো থাকবে। কি কি থাকবে? লাম, লে, লেন, নি, নাই ইত্যাদি। হি ড্রিউ আ পিকচার, সে একটি ছবি এঁকেছিল। তো এখানে গঠন প্রণালীটা কি হতে পারে একটু খেয়াল করেন। এখানে দেখেন আমি একটু গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভি টু। সোহাগ স্যার আপনাদের একটি কথা বলেছিলেন যে ইংরেজি শিখতে গেলে অ্যাট ফার্স্ট প্রথমেই কিন্তু আমাদের ভার্ব ফর্ম গুলো শিখতে হবে। আমরা 3টা ভার্ব ফর্ম বা 5টা ভার্ব ফর্ম রয়েছে। যেমন এখানে যদি ড্র শব্দটা নিয়ে আমি একটু কথা বলি, ড্র শব্দের অর্থ হচ্ছে আঁকা। ড্র শব্দের অর্থ হচ্ছে আঁকা, ছবি আঁকা যেটাকে আমরা বলি। ড্র এর ভি টু হচ্ছে ড্রিউ, আর ভি টু হচ্ছে ডিভেন। ড্র, ড্রিউ, ড্রন। আর এর V4 এবং V5 অর্থাৎ আইএনজি ফর্ম রয়েছে ড্রয়িং, এবং এর থার্ড পারসন ফর্ম হচ্ছে ড্রস। যেমন সে একটা ছবি আঁকে, হি ড্রস আ পিকচার। সে একটি ছবি এঁকেছিল, তখন কিন্তু এখানে V2 ফর্মটা কাজে লেগেছে, হি ড্রিউ আ পিকচার। সে একটি গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ আ কার। সে ইংরেজিতে কথা বলেছিল, হি স্পোক ইন ইংলিশ। হি স্পোক ইন ইংলিশ। তো দেখেন এখানে গঠন প্রণালী কি হবে, সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। যেমন হি স্পোক ইন ইংলিশ, হি ড্রোভ এ কার। এখানে হি হচ্ছে সাবজেক্ট, আর এই ড্রোভ হচ্ছে ভি টু, আর এই এ কার এই শব্দটা এইটুক হচ্ছে এক্সটেনশন অথবা অবজেক্ট, আমরা যেটাই বলি না কেন। তাহলে আমরা এক বাক্যে যদি বলি বাংলা ক্রিয়াপদের শেষে বাংলা ক্রিয়াপদের শেষে আমরা কি কি পেলাম? লাম, লেম, ল, তাম, তেম, ত। অর্থাৎ এখানে রয়েছে লাম, লে, লেন ইত্যাদি থাকবে। এই শব্দগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। আমরা চিনবো কিভাবে বাংলা ক্রিয়াপদের শেষে পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্টে কি কি থাকবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি কি থাকবে, ফিউচার টেন্সে কি কি থাকবে। এই বিষয়গুলো যে যত বেশি দ্রুত ধরে নিতে পারবেন টেন্স কিন্তু তত বেশি। আমি যদি একটা বাংলা বাক্য বলি, সে ভাত খাবে, দেখেন এখানে বাংলা ক্রিয়ার শেষে
বয়কারে বে রয়েছে। আমি যদি বলি আমি ভাত খাচ্ছিলাম বা আমি ভাত খাইতেছিলাম, এই ভার্ব দেখে অর্থাৎ ক্রিয়া দেখে কিন্তু আমাদের টেন্স আইডেন্টিফাই করতে হবে। আপনারা মাথায় একটা জিনিস খুব ভালো করে রাখবেন, টেন্স মানেই কিন্তু ভার্ব এর ফর্মের পরিবর্তন। যেমন আমি প্রথমেই বলেছি, স্টার্ট একবার শুরুতেই বলেছি, আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাবো। ঠিক এখানে তিনটে বাক্য কিন্তু আমি ব্যবহার করেছি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। পরবর্তীতে আসা যাক, প্রেজেন্ট সিম্পল টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে এমন বুঝালে প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। আমরা কিন্তু প্রায় এই শব্দগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যত কথা বলি, সব কথার ভিতরে কিন্তু আমাদের বর্তমান কাল অর্থাৎ প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার হয়ে থাকে। সাধারণত প্রতিদিনের বা বর্তমান কালের কোনো অভ্যাস, রেগুলার হ্যাবিট, চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ, বৈজ্ঞানিক সত্য সায়েন্টিফিক ট্রুথ, ঐতিহাসিক সত্য হিস্টোরিক্যাল ট্রুথ গুলোকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলা হয়। দেখেন এই বিষয়গুলো কিন্তু খুবই সিম্পল, এগুলো কিন্তু খুবই সাধারণ। আমরা কিন্তু, আপনারা নিশ্চয়ই এগুলো আগেও অনেকবার পড়েছেন, কিন্তু এগুলো একটু রিভাইজ করেন এবং এগুলো আমার সাথে একটু প্র্যাকটিস করেন, দেখবেন আপনাদের টেন্সের বিষয়ে আর কোনো জড়তা থাকবে না। এবং এই টেন্সটা যত ভালো করে পারবেন, আপনাদের ভিতরে একটা কনফিডেন্স এসে যাবে যে না, আমি ইংরেজিতে টেন্স পেরে গেছি, আমি বাদ বাকি বিষয়গুলো পারবো। সিকুয়েন্স মেনটেন করে ক্লাসগুলো হবে এবং এর প্রথম ধাপ হচ্ছে টেন্স। সব জায়গায় আপনি যেখানেই যান না কেন, দেখবেন আগে আপনাকে টেন্স শিখতে হবে। তার একটু আগে আপনাদের যে বিষয়গুলো দেখিয়ে দিল, একটা বাক্যকে কিভাবে চার ভাবে রূপান্তর করা যায়। তো এখানে কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকলে তাকে প্রেজেন্ট সিম্পল বলা হয়। সাধারণত প্রতিদিনের বা বর্তমান কালের কোনো অভ্যাস বা রেগুলার হ্যাবিট, চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ, বৈজ্ঞানিক সত্য সায়েন্টিফিক ট্রুথ, ঐতিহাসিক সত্য হিস্টোরিক্যাল ট্রুথ গুলোকে সিম্পল প্রেজেন্ট টেন্স বলা হয়। চিনিবার উপায় আমরা কিভাবে চিনবো, দেখেন পাস্ট টেন্সের কথা কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স শিখতে এসে পাস্ট টেন্সের কথা যেন আবার কেউ ভুলে যেন না। চিনিবার উপায় কি, বাংলা ক্রিয়াপদের শেষে আমি প্রথমে একটা এক্সাম্পল ব্যবহার করি। যেমন এখানে একটা বাক্য রয়েছে, আমি স্কুলে যাই, সে স্কুলে যায়, আমরা ফুটবল খেলি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, সূর্য পূর্ব দিকে ওঠে, সে প্রতিদিন এখানে আসে। একটু খেয়াল করেন তাহলে, এখানে চিনিবার উপায় বাংলা ক্রিয়াপদের শেষে রস্যই, এ, অ, অন্ত্যেষ্টিয় ইত্যাদি থাকে। অর্থাৎ এই যে অক্ষরগুলো বললাম, রস্যই, এ ও অন্ত্যেষ্টিয়, এই শব্দগুলো কিন্তু বাংলা ক্রিয়াপদের শেষে থাকবে। আমরা একটা প্র্যাকটিক্যালি দেখি, যেমন আমি স্কুলে যাই, দেখেন শেষে কিন্তু রস্যইকার রয়েছে, অন্তর্জয়াকার রস্যই। সে স্কুলে যায়, দেখেন শেষে কিন্তু অন্ত্যেষ্টিয় রয়েছে। আমি ফুটবল খেলি, এই খেলি বললে কিন্তু এর ভিতরে দেখেন এই যে রস্যইকার রয়েছে, রস্যইকার যেটাকে বলি। অর্থাৎ এখানে বাংলা ক্রিয়াপদের শেষে এইগুলো, এই শব্দগুলো বা এই অক্ষরগুলো যখন থাকবে, তখন আমরা কিন্তু বুঝে নিতে পারবো যে সেই শব্দটি, সেই টেন্সটি হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট রূপ ব্যবহৃত হয়। কি বলছে, সাবজেক্টের পর অর্থাৎ কর্তা, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি, দেখেন আই গো টু স্কুল, এখানে ভালো করে একটু খেয়াল করেন সবাই। দেখেন আই হচ্ছে সাবজেক্ট, এরপরে কিন্তু ভার্ব বসেছে গো। তো এখানে আমার কি বলেছে, এখানে বলছে সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট রূপ ব্যবহৃত হয়। সাবজেক্টের পর সবসময় কিন্তু ভার্বের প্রেজেন্ট রূপ ব্যবহৃত হয়। অর্থাৎ এখানে কিন্তু পাস্ট আসবে না, ফিউচারও আসবে না। কেন আসবে না, কারণ দেখেন এখানে কেন আসবে না, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এজন্য এখানে সাবজেক্টের পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে। আমি দেখেছি অনেক স্টুডেন্ট আপনারা এটা করেন যে সাবজেক্ট প্রেজেন্ট টেন্সের ভিতরে সাবজেক্ট বসাচ্ছেন, তারপর আবার কিন্তু ভার্বটা V2 বা V3 নিয়ে আসছেন। এই ভুলটা কিন্তু করা যাবে না। এখানে বলছে যে প্রেজেন্ট টেন্সে সবসময় সাবজেক্টের পরে ভার্বের V1 বসবে। কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের শেষে এস বা ইএস যোগ করা হবে। এখন এখানে আপনাদের অনেকের প্রশ্ন আছে যে স্যার, কোথায় এস বা কোথায় ইএস বসে। এর উপরে আলাদা একটা ক্লাসে কিন্তু আমি আলোচনা করব যে কোথায় এস এবং কোথায় ইএস বসে। আমাদের ছোটবেলায় বা আমাদের একেবারে বেসিক যে গ্রামার বইগুলো ছিল, ওখানে কিছু কিছু রুলস রয়েছে। সেই রুলের ভিতরে কিন্তু এই সব এই রুলটা আমি আলোচনা করব। টেন্সের ভিতরে এটা এখন আর আনতে চাচ্ছি না। সাবজেক্ট প্লাস V1 প্লাস প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, V1 কে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলা হচ্ছে, প্লাস এক্সটেনশন। দেখেন আমরা উদাহরণে চলে আসছি, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, সেই স্কুলে যায়, এখানে কি লিখলাম, হি গোস টু স্কুলে। দেখেন এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। এই জন্য এখানে কি হবে, এই জন্য এখানে ভার্বের পরে এস, সরি ইএস যোগ হয়েছে, হি গোস টু স্কুল, সেই স্কুলে যায়।
উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। দেখেন একটু পরেই কিন্তু আমরা সেই স্কুলে যাই, এই বাক্যটা নিয়ে কিন্তু আমরা চার ভাবে কথা বলবো। এই বাক্যটাকে আমরা চার প্রকার ভাগে আমরা ভাগ করে ফেলতে পারবো। সেই স্কুলে যায়, সেই স্কুলে যায় না, সে কি স্কুলে যায়, সে কি স্কুলে যায় না। এই বিষয়গুলো কিন্তু একটু পরে আমরা ধীরে ধীরে কিন্তু সেই জায়গাটায় চলে যাব, যে একটা বাক্য কিভাবে অ্যাফার্মেটিভ হবে, কিভাবে সেই বাক্যটা নেগেটিভ হবে, কিভাবে সেই বাক্যটা ইন্টারোগেটিভ হবে, এবং কিভাবে সেই বাক্যটা নেগেটিভ ইন্টারোগেটিভ হবে। দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। হি কামস হেয়ার এভরি ডে, সে প্রতিদিন এখানে আসে। আকবর ইনোভেটস বাংলা ইয়ার, দেখেন এখানে আকবর কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য কিন্তু এখানে ইনোভেটের পরে কি বলেন তো, ইনোভেটের পর এজ যোগ হয়েছে, আকবর ইনোভেটস বাংলা ইয়ার, আকবর বাংলা সাল চালু করেন। ফিউচার সিম্পল টেন্স, দেখেন আমরা কিন্তু একটা ধাপে ধাপে চলে আসছি, প্রথমে পাস্ট টেন্স, তারপরে প্রেজেন্ট টেন্স, এখন ফিউচার টেন্স নিয়ে কথা বলছি। এই ফিউচার টেন্সের ভিতরে আমরা আরো নতুন কিছু বিষয় শিখবো। জাস্ট ওয়েট এ মিনিট। এই টেন্স গুলো যদি আপনারা ভালোভাবে নিতে পারেন, টেন্সের এই রুলস গুলো যদি ভালোভাবে বুঝতে পারেন, দেখবেন যে ইংরেজিতে আসলে আপনাদের অনেক প্রোগ্রেস হচ্ছে, অনেক, যেটা কল্পনা অতীত। আমার কথা কি আপনারা সবাই শুনতে পাচ্ছেন? সবার কি শোনার সমস্যা হচ্ছে? থ্যাংক ইউ। একটা বিষয় দেখেন, এক মিনিট, আমি যে বিষয়গুলো আপনাদের পড়াচ্ছি, যে বিষয়গুলো দেখাচ্ছি, অতি সিম্পল বিষয়, কিন্তু এখানে যারা রয়েছেন সবাই কিন্তু এই বিষয়গুলো বোঝে তা না। যাদের জন্য এই বিষয়গুলো আজকে এখানে নিয়ে আসা হয়েছে, আপনারা অনেকেই বলছিলেন যে স্যার অনেক ক্লাস মিস করেছি, অনেক ক্লাস আমরা বুঝতে পারিনি, আমাদের টেন্স থেকে শুরু করেন। সেই সব স্টুডেন্টদের জন্য কিন্তু আজকে টেন্সের এই ক্লাসটা নেওয়া হচ্ছে। সো ফিউচার সিম্পল টেন্স, কোনো কাজ ভবিষ্যৎকালে সংগঠিত হবে এরূপ বোঝালে ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। আমার এই সংজ্ঞার ভিতরে কিন্তু সবকিছু কিন্তু লুকানো আছে, কোনো কাজ ভবিষ্যৎকালে সংগঠিত হবে। ভবিষ্যৎকালে কিভাবে সংগঠিত হবে? যেমন আমি আগামীকাল ঢাকা যাব, আমি আগামীকাল একটি মোবাইল ফোন কিনবো, আমি রাত 10টার সময় ভাত খাবো, অর্থাৎ সেই সময়টা কিন্তু এখনো এসে পারেনি। বাংলা চিনিবার উপায়, বাংলা ক্রিয়াপদের সাথে বে, বি, ব, বেন ইত্যাদি থাকবে। আবার দেখেন বাংলা ক্রিয়াপদের শেষে বা সাথে ব, বে, বা, বেন থাকে। গঠন দেখেন, সাবজেক্টের পর পার্সন অনুসারে শ্যাল বা উইল বসে। গঠন প্রণালী কি হবে? সাবজেক্টের পর পার্সন অনুসারে শ্যাল বা উইল বসে, এবং ভার্বের প্রেজেন্ট রূপ অর্থাৎ ভি ওয়ান ফর্ম ব্যবহৃত হয়। দেখেন এইখানে কিন্তু আমি সিম্পল ফিউচার বা ফিউচার সিম্পল টেন্স পড়াচ্ছি, এখানে কিন্তু ফিউচার ইনডেফিনিট আপনারা বলতে পারেন। এখানে কিন্তু ফিউচার কন্টিনিউয়াস না, ফিউচার কন্টিনিউয়াস হলে কিন্তু সাবজেক্টের পরে শ্যাল বি বা উইল বি বসতো। এই বিষয়টা একটু দেখেন, এই যে ভার্বের পরে যেখানে কি বলছে, গঠন সাবজেক্টের পর, টোটালটা একটু মার্ক করে দেই আপনাদের সুবিধা হবে বুঝতে। সাবজেক্টের পর পার্সন অনুসারে শ্যাল বা উইল বসে, এবং ভার্বের প্রেজেন্ট রূপ অর্থাৎ ভি ওয়ান ফর ব্যবহৃত হয়। দেখেন এখানে কিন্তু স্যার আপনাদের সম্ভবত 240টার মতো ভার্ব ফর্ম পাঠিয়ে দিয়েছিল, সেই শীটটা যদি কেউ আপনারা না পেয়ে থাকেন, আপনারা বলবেন, ওটা আমি আপনাদেরকে আবারও পাঠিয়ে দিব। এখানে ভার্ব ফর্মটা কিন্তু আপনাদের খুব গুরুত্ব দিয়ে নিতে হবে। ভার্ব ফর্মটা যে যত বেশি মুখস্থ করবেন, ভার্ব ফর্মটা মুখস্থ করলে কি হবে, এখানে দেখেন আমরা যখন পাস্ট টেন্স শিখেছি, পাস্ট টেন্সের সময় কিন্তু আমাদের ভি টু ফর্ম কাজে লেগেছিল। ভি টু ফর্মটা কিভাবে কাজে লেগেছিল আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, যেমন দেখেন এখানে আমি লিখলাম, দেখেন আমি লিখলাম হি এট রাইস, এ টি ই, হি এট রাইস। দেখেন এখানে কিন্তু আমি এট অর্থাৎ ইট এর ভি টু ব্যবহার করেছি, সবাই একটু ভালোভাবে খেয়াল করেন। এখানে আমি কিন্তু ভি অন ফর্ম ব্যবহার করিনি। তো যদি আমি বলতাম সে ভাত খায়, তখন কিন্তু আমার এই শব্দটা এখানে পরিবর্তন হয়ে যেত। তখন কি হতো? ই এ টি এস, ইটস, হি ইটস রাইস। একেবারে দুর্বল যারা, অনেকেই আমার কাছে ফোন করেছিলেন যে স্যার এখানে কিন্তু ভালোভাবে বুঝতে পারি না, একেবারে বেসিক গ্রামার থেকে বোঝাচ্ছি, এই বিষয়গুলো যদি না বোঝেন পরবর্তীতে যখন অ্যাডভান্স লেভেলে বোঝানো হবে, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে একটু নিবেন। হি ইটস রাইস লিখেছি, আর যখন বললাম সে ভাত খেয়েছিল তখন হি এট রাইস।
এই কথাগুলো আমি ফিউচার টেন্সের ভিতরে কেন আনতেছি? কারণ এখানে দেখেন সাবজেক্টের পর পার্সন অনুসারে শ্যাল বা উইল বসে এবং ভার্বের ভি অন ফর্ম বসে। এই যে বিষয়টুকু দেখেন, এই যে সাবজেক্টের পরে ভি অন ফর্ম বসে, এই V1 V2 V3 V4 V5, এই বিষয়গুলো কিন্তু আপনারা আজই পড়ে মুখস্থ করে ফেলবেন। অনেকে আছে দেখছি ক্লাস করতেছে 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে, পরে বলছে যে স্যার আমি তো আসলে ইংরেজিতে তেমন প্রোগ্রেস বা আমি তো নিজের ভিতরে তেমন কোনো ডেভেলপমেন্ট দেখতে পেলাম না। আসলে দোষটা একটু নিজের চিন্তা করে দেখবেন, আপনার ল্যাকটা কিন্তু আপনার নিজের ভিতরে। আমি যে কথাটা বললাম যে ভার্ব ফর্ম গুলো পড়ে ফেলবেন, আপনারা যত দ্রুত ওই ভার্ব ফর্ম গুলো পড়ে ফেলবেন, দেখবেন ইংরেজিতে আপনার তত দ্রুত ডেভেলপ হচ্ছে। আচ্ছা, পরবর্তীতে আসি। কিন্তু মডার্ন গ্রামার অনুযায়ী এখন সকল জায়গায় উইলের ব্যবহার চালু হয়েছে। বিভিন্ন গ্রামার বই আপনাদের বাসা বাড়িতে যদি থেকে থাকে একটু দেখবেন। বর্তমান যে গ্রামার বইগুলো আছে, আমাদের কাছে অনেক পুরানো কিছু গ্রামার বই আছে, সেখানে লেখা থাকে আই আর উই এর পরে শ্যাল বসে, বাদ বাকি জায়গায় উইল বসে। কিন্তু এখানে একটা কথা বলছে কি, এখানে একটা কথা বলছে যে কিন্তু মডার্ন গ্রামার অনুযায়ী এখন সব জায়গায় উইল ব্যবহার করার নিয়ম চালু আছে। আচ্ছা, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস V1 প্লাস এক্সটেনশন, গঠন প্রণালীটা আমরা একটু ভালো করে খেয়াল করি। সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস V1 প্লাস বাকি অংশ। আই উইল স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো। আই উইল প্লে ফুটবল, হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। দে উইল গো টু স্কুল, তারা স্কুলে যাবে। আচ্ছা, এখন আপনাদেরকে আমি একটু আনমিউট করে দিচ্ছি। আপনারা আমার সাথে যে কোনো একজন একটু কথা বলবেন প্লিজ। এখানে এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি, সে ফুটবল খেলবে, যে কোনো একজন বলেন তো এই যে বাক্যটা, এই বাক্যটা কোন টেন্সে আছে? হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, এইখানে আমি দুই রকমের শব্দ পাচ্ছি প্লিজ। এইখানে আমি শব্দ পাচ্ছি, অনেকে বলছেন প্রেজেন্ট ইনডেফিনিট, অনেকে বলছেন ফিউচার ইনডেফিনিট। আসলে আমাদের এই ন্যূনতম জ্ঞানটুকু যদি না থাকে যে এই টেন্সটা কোন টেন্সের ভিতরে পড়বে, তাহলে কিন্তু আমরা ইংরেজি শিখতে পারবো না, আমরা ইংরেজি ওইভাবে আগাতে পারবো না। এখানে একটা বিষয় ভালো করে একটু খেয়াল করেন। এক মিনিট। দেখেন, এখানে আমি একটা বিষয় বলেছি যে আপনাদের হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে, এটা কোন টেন্স? আপনারা অনেকেই বলে ফেলেছেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। নো, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স, সে ফুটবল খেলবে। আই উইল স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো। এখানে আপনারা কিভাবে বুঝবেন যে এটা ফিউচার টেন্স? বাংলায় যদি আসি, তাহলে বাংলায় দেখেন আমার বাংলা ক্রিয়াপদের শেষে ব, বে, বা বা বেন এই শব্দগুলো আছে। যেমন এখানে রয়েছে সে ইংরেজিতে কথা বলবে, আমি ইংরেজিতে কথা বলবো, সে ফুটবল খেলবে, তারা স্কুলে যাবে, সে বাড়ি যাবে। এই যে বিষয়গুলো এখানে রয়েছে, অর্থাৎ বাংলা ক্রিয়াপদের সাথে শেষে বে, বি, ব ইত্যাদি থাকবে। এই বিষয়গুলো যখন এখানে আমরা দেখতে পারবো, তখন আমরা চোখ বন্ধ করে বলতে পারবো যে এটা ফিউচার টেন্স। যদি লাম, লেম, ল, তাম, তেম, ত ইত্যাদি থাকে, তাহলে আমরা সেটা বুঝে নেব যে পাস্ট টেন্স। যদি রস্যই এ ও অন্ত্যেষ্টা ইত্যাদি থাকে, তখন সেটা হবে প্রেজেন্ট টেন্স। বিষয়টা একটু খেয়াল করেন, ফিউচার টেন্সে থাকবে বে, বি, ব। দে উইল গো টু স্কুল, তারা স্কুলে যাবে। হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। সিম্পল টেন্সের গঠন, এখানে দেখেন একটা চার্ট দেখা যাচ্ছে, স্টেপ অন অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, এবং আপনাদের এই শীটটা যখন পাঠিয়ে দিব, এইগুলো দয়া করে আপনারা বাড়িতে একটু অবসর সময় বসে বসে দেখবেন। অনেকেই ফোন করে বলে যে স্যার আসলে ইংরেজিতে আমি আশানুরূপ ভাবে ওইভাবে প্রোগ্রেস করতে পারতেছি না। কিন্তু বিষয়টা হচ্ছে আপনাদের এই যে যে রেকর্ড ক্লাসগুলো বা PDF ফাইলগুলো, এইগুলো যদি না দেখেন, বিশ্বাস করেন আপনারা কখনো উন্নতি করতে পারবেন না। আবার অনেকে 15 দিন ক্লাস করলেই বলে যে স্যার অন্য অন্য জায়গায় বিভিন্ন ক্লাস করেছি, কিন্তু এই ক্লাসগুলো করে অনেক মজা পাচ্ছি বা নিজেদের ভিতরে অনেক উন্নতি দেখতে পাচ্ছি। মূল বিষয়টা কি জানেন? মূল বিষয় হচ্ছে আপনারা সেখানে শ্রম দিয়েছেন, তাই তার রেজাল্ট আপনারা পাচ্ছেন। এখানে স্টার্টার দেখেন বা সাবজেক্ট আই, এখানে একটু ভালো করে খেয়াল করেন। প্রেজেন্ট সিম্পলে বসবে V1, এই চার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পাস্ট সিম্পলে বসবে V2, ফিউচার সিম্পলে বসবে V1, অর্থাৎ শ্যাল উইল থাকবে, তার সঙ্গে V1 থাকবে। আর অবজেক্ট অথবা এক্সটেনশন, যেমন এখান থেকে যদি আমি একটা বাক্য নেই, সবাই একটু খেয়াল করেন, এখান থেকে আমি একটা সাবজেক্ট নিলাম, সেটা হচ্ছে আই। তারপরে যদি আমি লিখি এখানে আই রাইট, যদি এখানে আই না দিয়ে আমি হিটা ব্যবহার করি, এই হি যদি আমি এখানে ব্যবহার করি, তাহলে আমার কি হবে? হি ব্যবহার করলে হয়ে যাবে হি, কি হবে বলেন তো? কেউ বলতে পারবেন? হি এখানে কি? যেমন এখানে যদি বলি হি সিং এ সং, দেখেন এখানে অবজেক্ট বা এক্সটেনশনে যদি আমরা নিই,
এখান থেকে একটা নিব, আমরা যে কোনো একটা ভার্ব ব্যবহার করব, পরবর্তীতে একটা অবজেক্ট নিব। এখানে তিনটা ভার্ব কিন্তু নেওয়া যাবে না। আপনারা কিন্তু, আমি পরবর্তী ক্লাসে এই চার্টটা সবার কাছে মুখস্থ করবেন, আমি সবার কাছে ওয়ান টু ওয়ান সেশনে আমি সবার কাছে এইগুলো ধরবো। আই রাইট এ লেটার, কিন্তু যখন হি ব্যবহার করব তখন কি হি রাইট হবে? আপনারা একটু বলেন তো তখন কি হবে? তখন হবে হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। আমরা অনেক স্টুডেন্টের খাতা দেখেছি, যখন পরীক্ষা নেই বা যখন কিছু লিখতে দেয় তখন কিন্তু আই রাইট এ লেখার লেটার, আর হির জায়গায় কিন্তু ব্যবহার করে হি রাইট এ লেটার, কিন্তু এটা একটা মস্ত বড় ভুল। তারপরে দেখেন শি প্লে প্লেড উইল প্লে ফুটবল, এখানে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। শি প্লে ফুটবল, শি প্লেড ফুটবল, শি উইল প্লে ফুটবল। অর্থাৎ শি প্লে ফুটবল, সে ফুটবল খেলে; শি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল; আর শি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। এই চার্টটা দেখে দেখে আপনারা কিন্তু বাড়িতে একটু ট্রাই করবেন। আপনাদের এই বিষয়গুলো বাড়ির কাজ থাকবে, আমি কিন্তু পরবর্তী দিন এই কাজগুলো আপনাদের কাছ থেকে বুঝে নিব কে কে করেছেন আর কে কে করেননি। নোট দেখেন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এইটা একটু ভালো করে খেয়াল করেন। সাবজেক্ট যদি, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম তার জিস্ট হচ্ছে এইটুকু, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। যেমন এখানে বলেছে আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি, যখন হি হবে তখন হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। হি প্লেস ফুটবল, দেখেন আমি যে কথাগুলো বলছি তার একটা উদাহরণ কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। কি আছে? হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। এখানে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়ে যদি অন্য কোনো রকমের একটা বাক্য থাকতো, তাহলে কিন্তু এখানে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ করার কোনো দরকার হতো না। হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। দে স্পিক ইন ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলে। দে স্পোক ইন ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলেছিল। দে উইল স্পিক ইন ইংলিশ। দেখেন এখানে একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন, এখানে কয়েকটা বাক্য আছে, এই বাক্যগুলোর ভিতরে কি কি আছে একটু ভালো করে নিই আমরা। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। প্রথম বাক্যটা হি প্লেস ফুটবল, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কিন্তু যখন বলবো হি প্লেড ফুটবল, তখন এটা হয়ে গেল পাস্ট ইনডেফিনিট অথবা সিম্পল পাস্ট টেন্স। হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে, এটা হয়ে গেল ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার টেন্স। দেখেন এখানে প্রথমেই কিন্তু আমরা এই শীটের একেবারে শুরুর দিকে একটা কথা পড়ায় আসছিলাম, যে ইংরেজিতে কথা বলতে গেলে 12টা টেন্সের সবগুলোর ব্যবহার কিন্তু আমাদের ওইভাবে লাগে না। এখানে আমরা কিছু কিছু টেন্স যেগুলো আমাদের প্রতিদিন স্পোকেন ইংলিশের ক্ষেত্রে লাগে, সেই টেন্স গুলো নিয়ে কিন্তু আমরা কথা বলছি। আমার ক্লাস শেষে আপনাদের আনমিউট করে দিব, আপনারা কথা বলার সুযোগ পাবেন। যার যে জায়গায় প্রশ্ন, কাইন্ডলি আপনাদের হাতের কাছে যদি কোনো খাতা বা কলম থাকে একটু লিখে রাখবেন, প্রশ্ন করবেন, আমি এক এক করে উত্তর দিব। স্টেপ টু তে দেখেন নেগেটিভ সেন্টেন্স, স্টার্টার, অক্সিলারি ভার্ব। এখানে আমি আরো একটু বলে রাখি, আপনারা অনেকেই চিন্তা করতেছেন যে স্যার এই টেন্স তো আমি পারি, এই টেন্স তো আমার একেবারে খুব ইজি বিষয়। কিন্তু এখানে অনেকেই অবজেকশন দিয়েছিল যে স্যার আমি বিভিন্ন সমস্যার কারণে ক্লাস করতে পারিনি, তাদের জন্য কিন্তু এই ক্লাসটা। আর যারা মনে করছেন যে টেন্সের ক্লাস তো আমি পারি বা টেন্স আমার প্রয়োজন নেই, তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা টেন্সের এই ক্লাসটা একটু দেখেন। কারণ কি জানেন, পারা জিনিসও যদি আপনি বারবার দেখেন সেটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তো এখানে আরো একটা চার্ট রয়েছে, দেখেন নেগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে করব। আই, তারপরে রয়েছে অক্সিলারি ভার্ব, অর্থাৎ এখানে স্টার্টার রয়েছে, অক্সিলারি ভার্ব রয়েছে, ভার্বের বেস ফর্ম রয়েছে, তারপরে অবজেক্ট বা বাকি অংশ রয়েছে। দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে বুঝাই দেওয়া হয়েছে। কিভাবে দেওয়া হয়েছে? প্রথমে স্টার্টার, সাবজেক্ট, এখান থেকে আমি একটা সাবজেক্ট নিলাম আই, যে কোনো একটা সাবজেক্ট আমি এখান থেকে নিতে পারি, সেটা নিলাম আই। তারপর কি নিলাম? এখানে আই ডু নট, দেখেন আইর পরে কখনো ডাজ নট হবে না। আই ডু নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। যখন আমি সাবজেক্ট চেঞ্জ করে ইউ নিব, তখন কি হবে? ইউ ডু নট রাইট আ লেটার। এখান থেকে কিন্তু আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কটা কি? উপরের যে চার্টটা আমি দেখিয়েছি একটু আগে, এই যে চার্টটা এবং এই যে নিচের চার্টটা, এই চার্টটা থেকে আপনারা কাইন্ডলি মিনিমাম 20টা বাক্য তৈরি করে রাখবেন। এখানে 20টারও বেশি বাক্য তৈরি করা যায়। তো এখানে যদি কোনো ভার্বের প্রয়োজন হয়, আপনারা ভার্ব নিজেরা তৈরি করবেন। যেমন শেষের বাক্য যদি বলি, রানা ডাজ নট ইট রাইস, রানা ডাজ নট সিং আ সং, দে ডিড নট ড্র আ পিকচার। অর্থাৎ আপনারা কিন্তু এই কাজগুলো করবেন। আপনাদের যে প্র্যাকটিস খাতা রয়েছে, বাড়িতে এক্সারসাইজ খাতা রয়েছে, সেই খাতায় কিন্তু এই দুটো চার্ট থেকে এইগুলো লিখে রাখবেন। পরবর্তী ক্লাসে কিন্তু আমি সবার কাছ থেকে ফিডব্যাক নিব। আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। অর্থাৎ এখানে আমরা নেগেটিভ বাক্য যখন তৈরি করব তখন সাবজেক্ট বসবে, সাবজেক্ট অনুসারে ডু নট বা ডাজ নট বসবে, তারপরে ভার্বের বেস ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বসবে। যেমন আমি যদি কিছু উদাহরণ দেই, যেমন
আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস। আই ডোন্ট ইট রাইস। কিন্তু যখন বলবো সে ভাত খায়, হি ইটস রাইস। আর যখন বলবো সে ভাত খায় না, হি ডাজেন্ট ইট রাইস, তখন কিন্তু আর ইটস হবে না। সবাই একটু ভালো করে নিবেন। এখানে কিন্তু যখন আমরা ডাজ নট, দেখেন এই যে ডাজ নট ব্যবহার করব, আমি একটু একটু আপনাদের একটু লিখে দেখাই। দেখেন এখানে আমি একটু লিখছি, যেমন হি, ডি ও পি এস, হি ডাজ নট ইট রাইস। দেখেন, সরি, ইট রাইস। দেখেন হি ডাজ নট ইট রাইস। যখন আমি এখানে ডাজ ব্যবহার করব, যখন এখানে আমি ডাজ এর ব্যবহার করব, তখন কিন্তু আর এখানে এস হবে না, ইটস হবে না। এখানে যদি আমরা কখনো ভুল করে এস দিয়ে ফেলি, হি ডাজ নট ইটস রাইস, এটা কিন্তু ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? কারণ দেখেন এইখানে এই যে ডিও ই এস, সে ভাত খায়, হি ইটস রাইস, এই এসটা কিন্তু এখানে চলে আসছে, বা এখানে ডাজ শব্দ ব্যবহার করার কারণে এখানে কিন্তু এসটা বসবে না। আমরা অনেকেই দেখেছি, অনেক জায়গায় অনেক স্টুডেন্ট যারা আপনাদের টেন্স সম্পর্কে ধারণা নেই, অনেকেই লিখে ফেলেন হি ডাজ নট ইটস রাইস। কিন্তু এটা কখনো হবে না। কেন হবে না? কারণ হচ্ছে ওইটা। তো এখানে আমরা যখন নেগেটিভ করব, তখন কিন্তু সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট আনতে হবে, সেটা সাবজেক্ট অনুসারে আসবে। যদি বলা হয় ইট বা দে বা সি, একই নিয়মে হবে। যেমন হি ডিড নট ওয়াচ টিভি, সে টিভি দেখেনি। তারপরে ইউ, ফিউচার টেন্সে ইউ ওন্ট গো দেয়ার, ইউ উইল নট কে এখানে কিন্তু ওন্ট বলা হচ্ছে। তদ্রূপ ভাবে আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি। সোহাগ স্যার আপনাদের একেবারে প্রথমে যে বিষয়গুলো দেখিয়েছে, যেমন আমি ফুটবল খেলি না, এই বাক্যটাকে কিন্তু আমরা চার ভাবে বলতে পারি। কিভাবে চার ভাবে বলতে পারি একটু খেয়াল করেন। এখানে আমরা বলতে পারি আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি না, আমি কি ফুটবল খেলি, আমি কি ফুটবল খেলি না। অর্থাৎ একটা বাক্য আমরা বলতে পারি অ্যাফার্মেটিভ, নেগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, আর হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, আর নেগেটিভ ইন্টারোগেটিভ। এই প্রত্যেকটা বাক্য যখন চার প্রকার ভাবে আপনারা করা শিখবেন, তখন দেখবেন যে ইংরেজিতে অনেক কথা আপনারা তৈরি করতে পারছেন। একটা উদাহরণ, মনে করেন আপনার কাছে মাত্র 100টা ইংরেজি বাক্য আছে, সবগুলো কিন্তু অ্যাফার্মেটিভে রয়েছে। আমি বাড়ি যাই, সে ভাত খায়, সে গাড়ি চালায়, সে গান শোনে, এরকম আপনি 100টা বাক্য রয়েছেন। আপনি 100টা বাক্য পারেন, কিন্তু এই 100টা বাক্যকে মাত্র 1 মিনিটের ভিতরে 400 বাক্যে রূপান্তর করা যায়। কিভাবে করা যায়? এই যে আমি যে সিস্টেমটা দেখিয়ে দিলাম, মনে করেন আপনি অ্যাফার্মেটিভ পারেন, এখানে আপনার আমার আমার কাছ থেকে আপনি নেগেটিভটা শিখে যান, ইন্টারোগেটিভ শিখে যান, নেগেটিভ ইন্টারোগেটিভ শিখে যান। তো ওই একটা বাক্যকে আপনি চার প্রকার ভাবে বলতে পারবেন। যেমন এখানে রয়েছে দেখেন, আই ডিড নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি নাই। কিন্তু যদি বলা হয় আমি ফুটবল খেলি বা আমি ফুটবল খেলেছিলাম, কি হবে? আই প্লেড ফুটবল। আর আমি যখন বলবো আমি ফুটবল খেলিনি, তখন আই ডিড নট প্লে ফুটবল। একটা কথা মনে রাখবেন, যখন ডিড ব্যবহার করবেন, এখানে দেখেন এই যে ডিড শব্দটা রয়েছে, যখন ডিড ব্যবহার করবেন কোনো বাক্যে, ডিড এর পর কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ডিড এর পর কিন্তু ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। এখানে কিন্তু ভুলেও কেউ আপনারা অন্য কোনো, এখানে অনেকে লেখেন আই ডিড নট প্লেড ফুটবল, এরকমটা কিন্তু হবে না। আই ডিড নট প্লে ফুটবল, আই ওয়ন্ট প্লে ফুটবল। হি ডাজ নট ড্র আ পিকচার, সে একটি ছবি আঁকে না। হি ডিডন্ট ড্র আ পিকচার, সে একটি ছবি আঁকেনি। হি ওন্ট ড্র আ পিকচার, সে একটা ছবি আঁকবে না। দেখেন এখানে উইল নট কে কিন্তু ওন্ট বলা হচ্ছে। হি ওন্ট ড্র আ পিকচার, সে একটা ছবি আঁকবে না। স্টেপ 3তেও দেখেন, এটাও কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকবে। একটু পরে এই পিডিএফ ফাইলটা আপনাদের লিংকে আমি পাঠিয়ে দিব, আপনারা এক্সারসাইজ গুলো করে রাখবেন। আপনাদের কাছে আবারও আমি রিকোয়েস্ট করছি, এই যে তিনটা বক্স আপনাদের দেখালাম, এই তিনটা বক্স থেকেই কিন্তু আপনারা এখনই ক্লাস শেষ হওয়ার পরে এক্সারসাইজ করে রাখবেন। পরবর্তী দিন কিন্তু আমি আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিব। একটা জিনিস দেখেন, আপনি যদি, ডাক্তারে আপনাকে প্রেসক্রিপশন দিয়েছে, আপনি বাজার থেকে ওষুধ কিনে আনলেন, কিন্তু সেই ওষুধটা আপনি টেবিলে রেখে আপনার চোখের সামনে যদি দেখতে থাকেন, আপনি সারা দিন ধরে দেখলেও কিন্তু আপনার জ্বর সারবে না, আপনার মাথা ব্যথা সারবে না। ওইটা জ্বর বা মাথা ব্যথা সারাতে গেলে কি করতে হবে? ওই ওষুধটা কিন্তু আপনাকে খেতে হবে। এখানেও ঠিক তদ্রূপ, এই যে শীট গুলো দেওয়া হচ্ছে, এটা কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশনের মতো কাজ করবে। এই শীট গুলো থেকে আমি যে বললাম আপনারা এগুলো এক্সারসাইজ করবেন, এখান থেকে বাক্য তৈরি করবেন। দেখেন এখানে অক্সিলারি ভার্ব রয়েছে, তারপরে সাবজেক্ট রয়েছে, তারপরে মেইন ভার্ব রয়েছে, তারপরে অবজেক্ট রয়েছে। এখন আমাদের কি করতে হবে? এখানে আমি বলেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করব। এখানে আমি তার আগে আপনাদের একটা বাক্য তৈরি করে দেখাই, যেমন ডাজ হি রাইট আ লেটার। দেখেন সবাই একটু খেয়াল করেন,
ডাজ হি রাইট আ লেটার, এখানে একটা, দেখেন, সে কি একটা চিঠি লেখে, ডাজ হি রাইট আ লেটার। এখানে ঠিক তদ্রূপ, ডিড উই সিং এ সং, আমরা কি একটি গান গেয়েছিলাম। উইল হি নো হিম, সে কি তাকে চিনবে। ডু ডু ইউ ওয়াচ টিভি, তুমি কি টিভি দেখো। বা উইল হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলবে। অর্থাৎ এখানে যে কোনো একটা সাবজেক্ট নিবেন, তারপরে কি করবেন, সেই সাবজেক্টের পরে সাবজেক্ট অনুসারে একটা, সরি, প্রথমে একটা অক্সিলারি ভার্ব নিবেন, অক্সিলারি ভার্ব নেওয়ার পর একটা সাবজেক্ট নিবেন। যেমন ডিড দিয়ে যদি আমি বলি, ডিড ইউ ওয়াচ টিভি, তুমি কি টিভি দেখেছিলে। এখানে অনেকগুলো কিন্তু অক্সিলারি ভার্ব দেওয়া আছে, অনেকগুলো সাবজেক্ট দেওয়া আছে, মেইন ভার্ব দেওয়া আছে এবং অবজেক্ট দেওয়া আছে। এইগুলো থেকে আপনারা নিজেরা বাক্য তৈরি করবেন এবং এগুলো খাতায় লিখে ফেলবেন। আমি আপনাদেরকে একথাও বলতে বাধ্য হচ্ছি, যদি আপনারা মনে করেন যে স্যার এটা আগামী দিন আমাদের তো ক্লাস নাই, পরের দিন ক্লাস আছে, আগামী দিন করবো, নো, আগামী দিনের কাজ আজকেই করুন, আর আজকের কাজ এক্ষুনি করুন। সুন্দর একটা বাণী বললাম, কিন্তু এটা মনে রাখবেন। আপনারা ভাবছেন, অনেকেই ভাবছেন যে স্যার এটা কালকে করব, কিন্তু ওই কাল বলতে কালেই থেকে যাবে, কালেই কিন্তু এটা খেয়ে যাবে। এখানে আমি অলরেডি আপনাদের সামনে তিনটা বক্স দিয়েছি, এই তিনটা বক্স থেকে কিন্তু বাক্য রচনা করবেন, মেক সেন্টেন্স ইন ইউর ওন অ্যাকর্ড, এগুলো খাতায় করে রাখবেন, পরবর্তী দিন এগুলো আমি আপনাদের কাছ থেকে নিব। সে কি চিঠি লেখে, ডিড হি রাইট এ লেটার, সে কি চিঠি লিখেছিল, সে কি চিঠি লিখেছিল, ডিড হি রাইট এ লেটার, সে কি চিঠি লিখবে, উইল হি রাইট এ লেটার। স্টেপ 4-এ দেখেন, এর মাধ্যমে নেগেটিভ ইন্টারোগেটিভ বা প্রশ্ন নাবোধক বাক্য আমরা তৈরি করতে পারি। কিভাবে প্রশ্ন নাবোধক হয়, আমি কি গান করি না, আমি কি গান করিনি, আমি কি গান করব না। অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ প্রশ্ন নাবোধক। যেমন প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের ভি অন, তারপরে অবজেক্ট। যেমন ডোন্ট আই রাইট এ লেটার, ডাজেন্ট হি সিং এ সং, ডিডন্ট হি নো হিম। অর্থাৎ এইখানে যদি এরকম বলি, ডোন্ট আই রাইট এ লেটার, আমি কি একটি চিঠি লিখি না, ডাজেন্ট হি নো হিম, ডিডন্ট শি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলেনি। এই প্রত্যেকটা বক্স থেকে মিনিমাম 10টা করে আপনারা বাক্য রচনা তৈরি করবেন। পরবর্তীতে দেখবেন আপনাদের কতটা ডেভেলপমেন্ট হয়। আমি কি গান করি না, আমি কি গান করিনি, অর্থাৎ এখানে যদি আমি বলি আমি একটি গান করি বা আমি একটি গান করেছিলাম, আমি একটি গান করিনি, আমি কি একটি গান করি, আমি কি একটি গান করি না, অর্থাৎ একটা বাক্যকে 4 প্রকার ভাবে কিন্তু আমরা এখানে উপস্থাপন করতে পারি। ওই যে আমি উদাহরণ দিয়েছি যে আপনারা যদি মাত্র 100 বাক্য জেনে থাকেন, সেই 100 বাক্যকে 400 বাক্যকে রূপান্তর করা সম্ভব উইদিন আ শর্ট টাইম। এখানে আমি আপনাদের আরো একটা উদাহরণ দিই, যেমন আপনাদের পরবর্তী ক্লাসগুলো যখন নিব, তখন আমি এখানে লিখে লিখে দেখাবো যে কিভাবে ডেরিভেশন অফ ওয়ার্ডস, কিভাবে একটা শব্দের উৎপত্তি হয়, কিভাবে আমরা একটা শব্দকে, যেমন এখানে যদি আমি লিখি, মনে করেন বিউটিফুল, সবাই একটু ভালো করে খেয়াল করেন, BEAUTIFUL, দেখেন আমি এখানে একটা শব্দ লিখলাম, বিউটিফুল। আচ্ছা, আপনাদের সাথে আমি একটু কথা বলি, যে কোনো একজন দুইজন করে কথা বলবেন, বেশি কথা বললে তাহলে সবাই আবার একটু সমস্যা হবে। এখানে আপনারা দেখেন, এই একটা বাক্য লিখলাম বিউটিফুল। তো এই বিউটিফুল শব্দটার এটা কোন পার্টস অফ স্পিচ বলতে পারবেন। অ্যাডজেক্টিভ, থ্যাংক ইউ। দেখেন, আপনারা আরো একটা কথা বলি, এক দুইজন করে বলেন, আমার কথা শোনেন, এক দুইজন করে উত্তর দিবেন। অ্যাডজেক্টিভ, ঠিক বলেছেন। দেখেন এখানে এই বিউটিফুলটা শব্দটা অ্যাডজেক্টিভ, আমি যদি বলি এটা নাউন তাহলে ভুল হবে। কেন ভুল হবে, কিন্তু আমি এটা বলতে চাচ্ছি যে আপনাদেরকে মুখ খুলতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, এট ফার্স্ট ইউ উইল ওপেন ইউর মাউথ। যদি ইংরেজি শিখতে চান, আপনাকে মুখ খুলতে হবে, আপনার ভুল হোক, 100 বার ভুল হোক। আচ্ছা, এখানে কি কেউ কি বলতে পারেন যে আপনি জীবনে প্রথম একবারেই হাঁটা শিখেছিলেন। মনে হয় কেউ বলতে পারবেন না। তো এখানে যারা অ্যাডজেক্টিভ বলেছেন ঠিক বলেছেন, কিন্তু যদি কেউ মনে করেন যে আমি কি বলবো নাকি বলবো না, এরকম দ্বিধাদ্বন্দ্বে থাকবেন, অবশ্যই বলবেন। আমি এবার পয়েন্টে চলে আসি। এই যে বিউটিফুল শব্দটা, এইটা থেকে আমি লিখলাম BEAUTIFULLY। দেখেন পরবর্তীতে লিখেছি বিউটিফুললি, এটা কোন পার্টস অফ স্পিচ কেউ বলতে পারবেন। অ্যাডভার্ব। আপনাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে অনেক ধারণা আছে। হ্যাঁ, তারপরে দেখেন পরবর্তীতে লিখেছি, দেখেন বিউটিফাই, এটা কোন পার্টস অফ স্পিচ বলতে পারবেন।
দেখেন অনেকেই, প্লিজ, অনেকেই বলছেন যে, আমি একটু আবার মিউট করে রাখি, এখানে অনেকেই বলছেন যে এটা নাউন, অনেকে বলছেন ভার্ব, বিভিন্ন রকমের সাউন্ড এখান থেকে আমি পাচ্ছি। কিন্তু আসলে এখানে এটা ডেরিভেশন অফ ওয়ার্ডস বলে, শব্দের উৎপত্তি, কিভাবে একটা শব্দ থেকে আমরা অনেক শব্দ তৈরি করতে পারি। আসলে ইংরেজি শিখতে গেলে এই টেকনিক গুলো কিন্তু আপনাদের শিখতেই হবে। এবং এই যে টেকনিক গুলো, এগুলো যত বেশি পরিমাণে শিখবেন, দেখবেন আপনাদের ইংরেজিতে তত বেশি দ্রুত ডেভেলপ হচ্ছে। আমি প্রথমে লিখেছি বিউটিফুল, তারপর লিখেছি বিউটিফুললি, তারপর লিখেছি বিউটিফাই। এই বিউটিফাই এই শব্দটা হচ্ছে ভার্ব। বিউটিফাই শব্দের অর্থ হচ্ছে, বিউটিফুল মানে সুন্দর, এটা অ্যাডজেক্টিভ, আর বিউটিফুলি সুন্দরভাবে, আর বিউটিফাই মানে সুন্দর করা বা সুন্দর করে। যেমন আমি আমার ঘরটি সুন্দর করে সাজিয়েছি, সে তার জামাটা সুন্দর করে পরিষ্কার করেছে, সে তার হাতের লেখা সুন্দর করে লিখেছে। দেখেন এখানে আমি একটা অ্যাডজেক্টিভ, একটা অ্যাডভার্ব, একটা ভার্ব। তাহলে কি হলো? বিউটিফুল, বিউটিফুললি, বিউটিফাই, আরেকটা লেখা আছে কি জানেন? বিউটি, BEAUTI, বিউটি, বা এখানে আমি ওয়াই দিই, বিউটি। দেখেন এই বিউটিটা কোন পার্টস অফ স্পিচ বলতে পারেন? এটা কিন্তু নাউন। কি নাউন? এটা হচ্ছে নাউন অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ এটা হচ্ছে বিউটি মানে হচ্ছে সৌন্দর্য। তো এখানে আমি কিন্তু সেই একই রকম ভাবে বললাম, যে উদাহরণটা আমি, দেখেন এই যে ডেরিভেশন অফ ওয়ার্ডস, এর উপরে আপনাদের আমি একটা ক্লাস নিব, সেখানে অনেক শব্দ থাকবে, মিনিমাম 100টা শব্দকে আমি ভেঙে ভেঙে দেখাবো, যে ওই শব্দকে কিভাবে নাউন থেকে নাউন থেকে ভার্ব করবেন, ভার্ব থেকে অ্যাডভার্ব করবেন, অ্যাডভার্ব থেকে কিভাবে আপনি অ্যাজেক্টিভ করবেন, এই বিষয়গুলোর উপরে আমি আপনাদের একদিন একটা ক্লাস দিব। তো পরবর্তীতে চলে আসি। তাহলে এখন এখন আমরা একটা সিম্পল টেন্সের রুল দিয়ে কতগুলো বাক্য তৈরি করতে পারি দেখা যাক। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। দেখেন আমি কিন্তু সেই মূল কথায় চলে আসছে, আমি ফুটবল খেলি। এটা হচ্ছে কি বলেন তো? এটা অ্যাফার্মেটিভ, এটা কিন্তু অ্যাফার্মেটিভ। কিন্তু যখন বলবো আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না, এটা কি হয়ে যাবে বলেন তো? এটা নেগেটিভ হয়ে গেল। ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি, এটা কি হবে বলতে পারবেন? এটা হয়ে গেল ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। আবার প্রশ্নবোধক এখানে দু প্রকার, স্যার তো আপনাদের একটু আগে একটা জিনিস দেখিয়ে দিয়ে গেছেন, একটা আছে ডাব্লিউএইচ, আর একটা হচ্ছে ইয়েস নো। যেমন কালারটা চেঞ্জ করি, যেমন আই প্লে ফুটবল, আই ডোন্ট প্লে ফুটবল, ডু আই প্লে ফুটবল, ডোন্ট আই প্লে ফুটবল। অর্থাৎ প্রথমটা অ্যাফার্মেটিভ, পরেরটা নেগেটিভ, পরেরটা ইন্টারোগেটিভ, এবং পরেরটা রয়েছে নেগেটিভ ইন্টারোগেটিভ। যারা ইংরেজিতে একেবারে দুর্বল, আপনারা এই বিষয়গুলো কিন্তু একটু পরে আমি একটা আপনাদের একটা এক্সারসাইজ পেজ দিব, সেখান থেকে আপনারা ওইগুলো করবেন। স্যার আপনাদের প্রথমে যেটা দেখাইছিল, সিম্পল পাস্ট, আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আই ডিডন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি। ডিড আই প্লে ফুটবল, ডিডন্ট আই প্লে ফুটবল। অর্থাৎ এখানে একটা বাক্যকে সেই চার প্রকার ভাবে আমরা রূপান্তর করেছি। ইম্পর্টেন্স নোট দেখেন, স্টেপ 3 এর আগে ডব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ এখানে ডব্লিউএইচ ওয়ার্ড কি কি? হয়, হোয়েন, হোয়ার, হট, হাউ যোগ করলে ডব্লিউএইচ ওয়ার্ড যোগে ইন্টারোগেটিভ করা যায়। ডব্লিউএইচ ওয়ার্ড যোগে কিভাবে ইন্টারোগেটিভ করা যায়? যখন আমরা এই মূল শব্দগুলোর আগে এই অর্থাৎ আমাদের একটা সেন্টেন্স শুরুতে যখন আমরা এটা যোগ করে দিব। যেমন এখানে দেখেন, এই যে ডিড আই প্লে ফুটবল, কিন্তু এর আগে যদি আমি এরকম দিই, হোয়াই ডিড আই প্লে ফুটবল, ডিডন্ট আই প্লে ফুটবল, এর আগে আমরা ডব্লিউএইচ শব্দগুলো যখন যোগ করে দিব, তখন কিন্তু সেটা কি হয়ে যাবে? ডব্লিউএইচ ওয়ার্ড যোগে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। অর্থাৎ এখানে প্রত্যেকটা বাক্যকে আমরা এইভাবে ডব্লিউএইচ ওয়ার্ডে রূপান্তর করতে পারি। বিষয়গুলো আপনারা যদি না বোঝেন, পরবর্তীতে কিন্তু আর বলতে পারবেন না যে স্যার আমাদের টেন্সের ক্লাস নেননি, আমাদের ওই ক্লাস নেননি। এই ক্লাসগুলো স্যার কিন্তু আপনাদের কেন আমাকে দিয়ে নেওয়া হচ্ছে জানেন? অনেকেই কিন্তু ক্লাসগুলো করেছেন, অনেকের কাছে খুব ইজি মনে হচ্ছে। আবার অনেকে নক করেছিলেন যে স্যার টেন্সের ক্লাসগুলো যেন আরো একবার পাই। তুমি কখন গান করেছিলে? হোয়েন ডিড ইউ সিং আ সং। দেখেন এখানে ডিড ইউ সিং এ সং, কিন্তু এর আগে যখন আমরা হোয়েন যোগ করে দিলাম, তখন কি হয়ে গেল? তুমি কখন গান করেছিলে, অর্থাৎ এটা ডব্লিউএইচ যোগে কিন্তু একটা ইন্টারোগেটিভ প্রশ্ন হয়ে গেল। হোয়ার উইল ইউ সিং এ সং, তুমি কোথায় গান করবে। অ্যানাদার ইম্পর্টেন্স নোটে দেখেন, স্টেপ 4 এর আগে ডব্লিউএইচ ওয়ার্ড বসে ইন্টারোগেটিভ করা যায়। যেমন এই যে ইন্টারোগেটিভ কিভাবে করতে হবে, আর ডব্লিউএইচ যোগে কিভাবে করতে হবে? ডোন্ট আই সিং এ সং বা আই ডোন্ট সিং এ সং, কিন্তু এর আগে যদি আমি হোয়াই যোগ করি, একটা ডব্লিউএইচ শব্দ, হোয়াই ডোন্ট আই সিং এ সং, আমি কেন গান করি না। হোয়েন ডিডন্ট ইউ সিং আ সং, কেন তুমি গান করনি। তারপর এখানে রয়েছে তুমি কেন সেখানে যাবে না। হোয়াই ডোন্ট ইউ গো দেয়ার, এখানে যাবে না হবে না, সরি, এখানে হবে কেন তুমি সেখানে যাও না। হোয়াই ডোন্ট ইউ গো দেয়ার। পরবর্তীতে দেখেন, প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স পার্ট 2, অল অ্যাবাউট অফ কন্টিনিউয়াস এন্ড পারফেক্ট টেন্স। সবাই একটু ভালো করে খেয়াল করেন।
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এরূপ বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এখানে একটা উদাহরণ আপনারা মনে মনে দেন তো। আমি এখানে আর আনমিউট করবো না, আপনারা মনে মনে বলেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মনে মনে দুইটা তিনটা বাক্য বলে ফেলেন। যেমন আমি ভাত খাচ্ছি, সে অঙ্কটি করছে, সে ছবি আঁকছে, সে গান গাচ্ছে। এটা কিন্তু সব কি বলেন তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে বাংলা ক্রিয়াপদের শেষে কি কি থাকবে দেখেন। বাংলা ক্রিয়াপদের শেষে ইতেছি, ইতেছো, ইতেছেন ইত্যাদি থাকবে। যেমন দেখেন, বাংলা ক্রিয়াপদের শেষে এগুলো থাকবে। কি কি থাকবে? ইতেছি, ইতেছো, ইতেছে, যাচ্ছে, খাচ্ছে, অর্থাৎ চলিত রূপ থাকবে। যেমন সে ভাত খাচ্ছে, সে ভাত খাচ্ছে, এই শব্দটা যখন আমরা বলবো তখন কি হবে? তখন বোঝা যাবে যে সে বর্তমান কালে খাচ্ছে। যদি বলা হয় সে অঙ্কটি করছে, সে সাইকেল চালাচ্ছে, সে ছবি আঁকছে বা আঁকিতেছে, এখানে কিন্তু আরেকটা জিনিস আপনারা ভালোভাবে শুনে রাখেন। এই বাংলা বাক্যগুলোকে দুই ভাবে বলা যায়। একটা আমাদের বোঝার সুবিধার্থে যদি এখানে আমি সাধু ভাষা ব্যবহার করি, আপনাদের বুঝতে সুবিধা হয়। যেমন সে ভাত খাইতেছে, যেমন যদি আমি এখানে রাখি হি ইজ হি ইজ ইটিং রাইস। দেখেন হি ইজ ইটিং রাইস। আচ্ছা, সে ভাত খাচ্ছে। তো এখানে যদি আমি এরকম বলি সে ভাত খাইতেছে, সে স্কুলে যাইতেছে, সে ছবি আঁকিতেছে, আপনাদের বুঝতে সুবিধা হয়। অনেকে আমরা বলি মানে এখানে সাধু ভাষা না বলে চলিত ভাষায় যদি বলি সে ভাত খাচ্ছে, সে স্কুলে যাচ্ছে, এটাও কিন্তু পারফেক্ট হবে। তো বাংলা ক্রিয়াপদের শেষে কি থাকবে? ইতেছি, ইতেছো, তারপরে সে, সেন ইত্যাদি থাকবে। গঠন প্রণালী কি? সাবজেক্টের পর নাম্বার ও পার্সন অনুসারে এম ইজ আর বসে এবং মূল ভার্বের শেষে আইএনজি যোগ করতে হয়। মূল ভার্বের শেষে কি যোগ করতে হয়? আইএনজি যোগ করতে হয়। আমরা বিষয়টা সবাই কম বেশি এই টেন্স সম্পর্কে জানি, এখানে আর বিস্তারিত বেশি কথা বলবো না। এখানে দেখেন মূল ভার্বের শেষে নাম্বার ও পার্সন অনুসারে অ্যাম ইজ আর বসে এবং সরি নাম্বার অফ পার্সন অনুসারে অ্যাম ইজ আর এবং মূল ভার্বের পরে আইএনজি বসে। একটা উদাহরণ আমরা একটু খেয়াল করি। যেমন দেখেন আই এম রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখিতেছি। দেখেন আমি যে শব্দটা বলেছি সাধু ভাষা, স্যারও কিন্তু এই শীটটা সেই সাধু ভাষায় লিখেছে। এখানে লিখিতেছি না বলে লিখছি বলা যায়। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটি গাড়ি চালাইতেছে। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। তো আমরা এর গঠন প্রণালী কি হবে? সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর। দেখেন সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর। আপনাদেরকে মনোযোগ দিয়ে কেন দেখতে বলতেছি জানেন? এখানে সাবজেক্টের পরে যদি অজয়ের বসাই দিই তাহলে কোন টেন্স হয়, কে বলতে পারবেন বলেন তো? সাবজেক্টের পরে যদি অজয়ের বসাই তাহলে কি হবে? সাবজেক্টের পর এখানে একটু সবাই কথা বলবেন না, যে কোনো একজন দুইজন করে একটু কথা বলবেন। হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে আপনাদের মনে আছে একটু আগে আমি এটা দেখিয়েছি যে সাবজেক্টের পরে অ্যাম ইজ আর প্লাস ভি অন প্লাস আইএনজি, ভি অন এর পর আইএনজি থাকলে সেটা প্রেজেন্ট ইন কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, কিন্তু সাবজেক্টের পর অজয়ের যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে কোন টেন্স বলেন তো? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এখানে আরো একটা জিনিস আমি যদি বলি, এই বাক্যটা আপনারা একটু বলবেন কে কোন টেন্স হবে। যেমন হি উইল বি ইটিং, যেমন দেখেন হি উইল বি ইটিং রাইস, এইটা কোন টেন্সের ভিতরে পড়বে আপনারা কেউ একটু বলতে পারবেন? এইটা কিসের ভিতরে পড়বে? দেখেন এখানে লিখেছি। তো এখানে আমি মূলত বোঝাতে চাচ্ছি তিনটারই কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের পর আইএনজি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস অজয়ার প্লাস ভার্বের পর আইএনজি থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের পর আইএনজি থাকলে সেটা হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো এখানে সেই বিষয়টা কিন্তু আমি আপনাদের একটু বুঝাই দিলাম। পরবর্তীতে দেখেন এখানে কি আছে? আই এম রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখিতেছি। হি ইজ ড্রাইভিং এ কার, সে গাড়ি চালাইতেছে। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। আচ্ছা, আপনাদের এখানে আমি আরেকটা হোমওয়ার্ক দিয়ে রাখি। হোমওয়ার্কটা কি করবেন? আপনারা পাঁচটা, মাত্র অনলি পাঁচটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য লিখবেন। এবার যে পাঁচটা প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখেছেন ওই পাঁচটা আবার পাস্ট কন্টিনিউয়াস লিখবেন, এবং ওই পাঁচটা বাক্য কিন্তু আবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করবেন। আপনারা দেখবেন আপনাদের নিজেদের ডেভেলপমেন্টটা আপনারা নিজেরাই দেখতে পারবেন। মনে করেন এখানে একটা বাক্য লিখলেন আমি ভাত খাচ্ছি, ওইটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স লিখবেন আমি ভাত খাচ্ছিলাম। আবার পরবর্তীতে ওইটারই ফিউচার কন্টিনিউয়াস টেন্স লিখবেন আমি ভাত খাইতে থাকবো বা আমি ভাত খেতে থাকবো। পরবর্তীতে চলে আসি, দেখেন এখানে নোটটা একটু খেয়াল করেন। এই নোটটা কিন্তু আমাদের প্রতিনিয়ত প্রত্যেক দিন আমাদের কাজে লাগে। কি নোট দেখেন?
ফিল, ভালো করে খেয়াল করেন, ফিল, হেয়ার, ফিয়ার, সি, স্মেল, ডিজায়ার, লাভ, লাইক, ওয়ান্ট, উইশ, বিলং, প্রসেস, আন্ডারস্ট্যান্ড, নো, থিঙ্ক, বিলিভ, এক্সপেক্ট, আর রয়েছে রিমেম্বার ইত্যাদি ভার্ব গুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে না হয়ে সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়। এই ভার্ব গুলো কিন্তু কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে না। সবাই একটু ভালো করে খেয়াল করেন। যেমন আই অ্যাম, এখানে লাভ রয়েছে, দ্বিতীয় বাক্যটার দ্বিতীয় ভার্বের ভিতরে এখানে কিন্তু লাভ রয়েছে, একটু সবাই খেয়াল করেন। লাভ, এই যেমন আমি তোমাকে, অনেক সময় আমরা বলি যে আই অ্যাম লাভিং হিম, এটা কখনো হয় না। আমি তোমাকে ভালোবাসছি বা ভালোবাসিতেছি, এটা হবে আই লাভ হিম। সি, যেমন আমি একটা পাখি দেখিতেছি, স্যার তো আপনাদের এই ক্লাসগুলোর ভিতরে কথা বলেছে যে আমি একটি পাখি দেখিতেছি, আই অ্যাম সিইং এ বার্ড, এটা কখনো হয় না, আই সি এ বার্ড। অর্থাৎ এখানে যে ভার্ব গুলো, আপনারা আজকেই আমার ক্লাস কেটে দেওয়ার পরে, ক্লাস শেষ হওয়ার পরে এই ভার্ব গুলো একেবারে মুখস্থ করে ফেলবেন। ফিল, হেয়ার, ফিয়ার, সি, স্মেল, ডিজায়ার, লাভ, লাইক, এই যে ভার্ব, এখানে প্রায় 15টার মতো ভার্ব রয়েছে। এই ভার্ব গুলো আপনারা মুখস্থ করে ফেলবেন এবং মনে রাখবেন যে এই ভার্ব গুলোর পরে কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন আমি একটি পাখি দেখছি, এই দেখেন এখানে একটু খেয়াল করেন, এখানে যদি আমি এটা লিখে দেই, আমি একটি পাখি দেখছি, আই সি এ বার্ড। তুমি তাকে বিশ্বাস করছো, অর্থাৎ বর্তমানে আপনি তাকে বিশ্বাস করছেন। ডু ইউ, তুমি কি তাকে বিশ্বাস করছো? ডু ইউ বিলিভ হিম, এখানে ডু ইউ বিলিভিং হবে না। আমি একটি পাখি দেখছি, আই সি এ বার্ড। এই বিষয়গুলো কিন্তু দেখেন আমাদের বিভিন্ন রকমের যে জবের পরীক্ষাগুলো হয়, আমাদের বিভিন্ন যে অ্যাডমিশন পরীক্ষাগুলো হয়, ভার্সিটির অ্যাডমিশন পরীক্ষা আমাদের সময় একবার এটা আসছিল যে আমি একটি পাখি দেখছি, ওখানে একটা অপশন ছিল আই এম সিইং এ বার্ড। আমরা ওইটাতে অনেকে টিক দিয়ে ওই গোলটা পূরণ করি, কিন্তু আসলে না, এখানে হবে আই সি এ বার্ড। কেন হবে? কারণ এখানে আমার নিয়মে বলে দিয়েছে যে এই ভার্ব গুলোর পরে কখনো ভার্বের পরে আইএনজি হয় না, এগুলো কিন্তু সিম্পল ইনডেফিনিট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। আই অ্যাম ফিলিং আনওয়েল, আমি অসুস্থ বোধ করছি, এটা হবে না, আই ফিল আনওয়েল। দেখেন বিশেষ অর্থ প্রকাশ করতে অনেক সময় উপরের ভার্ব গুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বিশেষ অর্থ যদি প্রয়োগ করা হয়, বিশেষ অর্থ যদি বোঝানো হয়, তাহলে কিন্তু সেখানে সিম্পল প্রেজেন্ট টেন্স না হয়ে সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারবে। কেমন সেগুলো দেখেন, যখন কোনো মতামত চাওয়া হয় তখন থিঙ্ক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করা যায়, থিঙ্ক। যেমন হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, দেখেন এটা একটু ভালো করে খেয়াল করেন, হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, দেখেন হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, আপনি কি সম্পর্কে চিন্তা করছেন, আপনি কি চিন্তা করছেন। এই যে এখানে বলছে যে বিশেষ অর্থ প্রকাশ করতে, কিন্তু এখানে কিন্তু আমার এই থিঙ্ক ভার্বটা ছিল, এই দেখেন THINK, যে থিঙ্ক ভার্বটা কিন্তু এখানে ছিল, কিন্তু পরবর্তীতে যখন আমি এখানে নিয়ে আসলাম তখন কিন্তু থিঙ্ক ভার্বের সঙ্গে আইএনজি হয়েছে। কেন হয়েছে? বিশেষ একটা অর্থ এখানে প্রকাশ করছে যে যখন কোনো মতামত চাওয়া হয়, আপনার কাছে আমি একটা মতামত চাচ্ছি, হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, আপনি কি সম্পর্কে কি বিষয়ে চিন্তা করছেন, তখন কিন্তু আমার ওই উপরের নিয়মটা আর ঠিক থাকবে না। তো মনে রাখবেন যে বিশেষ অর্থ প্রকাশ করলে তখন কিন্তু এই থিঙ্ক ভার্বটার পরে আইএনজি যোগ হতে পারে। বিষয়টা দেখেন, ক্লাস শেষের পথে আপনারা এসে এখন জয়েন হতে চাচ্ছেন, আসলে এই বিষয়টা কিন্তু আপনারা একটু টাইমটা মেনটেন করবেন। কেন মেনটেন করবেন জানেন? এখন ক্লাসটা শেষের পথে, এখন যদি আপনি অ্যাডমিট হন, এখন যদি ক্লাসে জয়েন করেন, ওইভাবে কিছু নিতে পারবেন না। আমি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছি এখানে, সেই কথাগুলো যদি প্রথম থেকে না শোনা হয়, একেবারে শেষে এসে আপনারা যারা জয়েন করছেন, আপনাদের যত কাজ থাকুক ক্লাসগুলো একটু সময় মতো অ্যাটেন্ড করবেন। এখানে আপনারা ভর্তি হয়েছেন, আপনাদের একটা আগ্রহ আছে, আপনাদের একটা আশা ভরসা আছে যে আমরা ইংরেজি শিখবো। এখানে কিন্তু এমনি এমনি আপনারা কেউ আসেননি, এখন ক্লাস শেষ করবে, এখন আপনারা জয়েন হচ্ছেন। পরবর্তীতে দেখেন প্রতীক্ষা বোঝাতে আই এম এক্সপেক্টিং ইউ অ্যারাইভ্যাল, আমি তোমার আগমনের অপেক্ষা করছি। আই এম এক্সপেক্টিং, দেখেন এক্সপেক্ট মানে আশা করা। তো ওই যে বলেছে এখানে বিশেষ কোনো কারণ বা বিশেষ কোনো ভাব বোঝালে এই ভার্বের পরে আইএনজি হতে পারে, তাছাড়া কিন্তু হবে না। নিকট ভবিষ্যৎ, দেখেন এই শব্দ, এই বাক্যটা বা এই রুলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নিকটবর্তী ভবিষ্যৎ বোঝাতে অনেক সময় কামস ও গো ভার্বের ক্ষেত্রে ভবিষ্যৎকালের পরিবর্তনে কন্টিনিউয়াস টেন্স হয়। কাম এবং গো এর ভার্বের ভবিষ্যৎকালের পরিবর্তন, যেমন যেমন যদি বলা হয় আমি আগামীকাল ঢাকা যাব, এই বাক্যটা একটু ভালো করে খেয়াল করেন, আমি আগামীকাল ঢাকা যাব। তো এখানে কি লিখলাম? আই এম গোয়িং টু ঢাকা টুমরো। এখানে আমি আগামীকাল ঢাকা যাচ্ছি, কিন্তু বাংলা কি লিখেছি? আমি আগামীকাল ঢাকা যাব। দেখেন আমি আগামীকাল ঢাকা যাব, কিন্তু ইংরেজিতে লিখেছি আই এম গোয়িং টু ঢাকা টুমরো। এটাকে বলে নিয়ার ফিউচার, মানে আমি রাতের বেলায় আপনাকে বলতেছি, মনে করেন এখানে একজন স্টুডেন্ট আছেন, তার নাম হচ্ছেন মনে করেন সিয়াম। এখন সেই সিয়াম ভাইয়াকে আমি বললাম যে রাত 9টার সময় ফোনে বললাম যে আমি আগামীকাল ঢাকা যাচ্ছি বা আমি আগামীকাল ঢাকা যাব।
তখন কিন্তু সেন্টেন্সটা ঠিক এইভাবে মেক করতে হবে, আই অ্যাম গোয়িং টু ঢাকা টুমরো, মানে আমি রাত পোহালেই ঢাকায় যাচ্ছি, সকালে ভোরবেলায় যাব। তো ওখানে আই উইল ঢাকা, আই উইল গো টু ঢাকা টুমরো ওইটা না বলে আমরা বলবো আই অ্যাম গোয়িং টু ঢাকা টুমরো। অর্থাৎ এগুলা এটাকে বলা হচ্ছে ইংরেজিতে নিয়ার ফিউচার। দেখেন এখানে রয়েছে নিয়ার ফিউচারের ব্যবহার। উদাহরণ, তুমি কি আজ আসবে, আর ইউ কামিং টুডে। মনে করেন আমি সকাল বেলায়, আমার আব্বা ঢাকায় রয়েছে, আমি আব্বাকে ফোন দিলাম, যাবো আপনি কি দুপুর বেলায় বাসায় আসবেন, বা আপনি কি বিকেলে আসবেন। তখন কিন্তু এখানে এটা দেখেন, এই যে আপনি কি আজ তুমি কি আজ আসবে, এখানে ফিউচার টেন্সের ব্যবহার না হয়ে আর ইউ কামিং টুডে, আর ইউ কামিং টুডে, অর্থাৎ তুমি কি আজ আসবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ অতীতকালে চলছিল বা হচ্ছিল এরূপ বুঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আবার একটু দেখেন, কোনো কাজ অতীতকালে হচ্ছিল বা চলছিল, যেমন আমি ভাত খাচ্ছিলাম, আমি স্কুলে যাচ্ছিলাম, সে চিঠি লিখছিল, এমন যদি বোঝায় কোনো কাজ অতীতকালে হচ্ছিল বা চলছিল এরূপ বুঝালে এর কালকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। বাংলা ক্রিয়াপদের শেষে তেছিলাম, তেছিল, তেছিলে ইত্যাদি থাকে। গঠন প্রণালী কি হয়, সাবজেক্টের পর একটু উদাহরণ দেখে আসি আগে। আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং, তুমি পড়ছিলে, ইউ ওয়ার রিডিং, মেয়েটি গান করছিল, দি গার্ল ওয়াজ রিডিং। দেখেন আমি প্রথমে একটা কথা বলেছিলাম, এই বাক্যটা একটু ভালো করে সবাই খেয়াল করেন। ইংরেজিটা কেন আমাদের এত ইম্পর্ট্যান্ট বা কেন আমাদের শেখা জরুরি। এখানে দি গার্ল এইটুক যদি আমি আলাদা করে ফেলি, এই দি গার্ল হচ্ছে এখানে সাবজেক্ট, আর এই সিঙ্গিং এটা যদি আমি এখানে আলাদা করে ফেলি, আমার এটা কি হবে বলেন তো, এইটা হয়ে গেল কিন্তু, দেখেন দি গার্ল অজ সিঙ্গিং, এখানে দি গার্ল সাবজেক্টের পরে আমি একটা অক্সিলারি ভার্ব এনেছি ওয়াজ, তারপরে আমি কি এনেছি, তারপরে আমি এনেছি, দেখেন দি গার্ল অজ সিঙ্গিং, দি গার্ল হচ্ছে সাবজেক্ট, অজ হচ্ছে অক্সিলারি ভার্ব, আর সিং হচ্ছে মেইন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করেছি। এখানে আমি শুরুতে একটা কথা বলেছিলাম টেন্স, কিছুই না, টেন্স শুধুমাত্র ভার্বের পরিবর্তন, রূপান্তর। কিন্তু এইখানে এই বাক্যটা যদি আমি এরকম লিখি, এইভাবে লিখি, দি গার্ল ইজ সিঙ্গিং, তখন এর বাংলাটা কি হবে জানেন, মেয়েটি গান গাচ্ছে। যখন আমি এখানে যদি লিখি দি গার্ল উইল বি সিঙ্গিং, তখন কি হবে জানেন, দি গার্ল উইল বি সিঙ্গিং, বালিকাটি গান গাইতে থাকবে। অর্থাৎ এই ভার্বের পরিবর্তন করে দিলাম। এই দি গার্লের পরে কখনো ইজ এনেছে, ইজ সিঙ্গিং, কখনো দি গার্ল অস সিঙ্গিং, আবার কখনো দি গার্ল উইল বি সিঙ্গিং। একই সিঙ্গিং, এটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি, রূপান্তর হয়নি, মাঝখানে যে অক্সিলারি ভার্বটা, এই ভার্বটাকে আমি পরিবর্তন করে দিয়েছি। পরিবর্তন করে আমি কখনো প্রেজেন্ট টেন্স করেছি, কখনো পাস্ট টেন্স করেছি, কখনো ফিউচার টেন্স করেছি। আমার এই বিষয়গুলো যদি আপনাদের বুঝতে কখনো সমস্যা হয়, আমি যখন আনমিউট করব বা পরবর্তীতে হোয়াটসঅ্যাপে বা নক করবেন, এই ক্লাসের যেখানে যেখানে সমস্যা আমি আপনাদের আবারও বুঝাই দিব। একেবারে প্রাথমিক ক্লাস দেখেন, অনেকেরই কিন্তু অনেকে ক্লাস থেকে দেখলাম লিভ নিয়েছেন, মনে করছেন যে এই ক্লাসগুলো তো আমাদের করা আছে, এগুলো করব না। কিন্তু যারা একেবারে নতুন, যারা টেন্স কিছুই বোঝেন না বা টেন্স সম্পর্কে কোনো ধারণা নাই, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা। তো এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি হবে। গঠন প্রণালীটা হবে হচ্ছে সাবজেক্ট প্লাস অজ বা ওয়্যার প্লাস ভার্বের পর আইএনজি প্লাস বাকি অংশ। মেয়েটি গান করছিল, দি গার্ল ওয়াজ সিঙ্গিং। যদি বলা হয় মেয়েটি স্কুলে গান করছিল বা স্কুলে গান গাচ্ছিল, দি গার্ল ওয়াজ সিঙ্গিং এট দেয়ার স্কুল বা এট হার স্কুল। আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং, যদি বলো আমি সকালবেলায় পড়ছিলাম, আই ওয়াজ রিডিং ইন দা মর্নিং। তো এইভাবে কিন্তু এখানে অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার করে কিভাবে বাক্য তৈরি করতে হয়, পরবর্তীতে যখন অ্যাডভার্বিয়াল শিখাবো, ক্লজ শিখাবো, কন্ডিশনাল শিখাবো, তখন কিন্তু আপনারা ভালোভাবে শিখতে পারবেন একটা ছোট বাক্য কিভাবে অনেক বড় তৈরি করব। আমরা অনেকেই আছি ইংরেজিতে কথা বলতে গেলে দুটো বাক্য বললেই কিন্তু ফুরায় যায়, মনের ভিতরে আর কোনো কথা আসে না। কিন্তু কিভাবে আমাদের কথা কখনো ফুরাবে না, কিভাবে আমরা অনর্গল স্পন্টেনিয়াসলি ইংলিশে কথা বলবো, সেই বিষয়ের ক্লাসগুলো কিন্তু আপনাদের ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ নিব। অতীতকালের দুটি কাজ একই সাথে চলছিল বুঝালে দুটিরই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দেখেন, যেমন তিনি যখন ঘুমাচ্ছিলেন তখন আমি বই পড়ছিলাম, এই বাক্যটা একটু খেয়াল করেন। তিনি যখন ঘুমাচ্ছিলেন তখন আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং আ বুক হোয়াইল হি ওয়াজ স্লিপিং। দেখেন এখানে আবার একটা দারুণ ব্যবহার, এই হোয়াইল, এই যে হোয়াইলের ব্যবহারটা কিসের, এই হোয়াইলকে ইংরেজিতে কি বলে, এই হোয়াইল শব্দটা ব্যবহার করে কিন্তু দেখেন দুটো বাক্যকে আমি জোড়া লাগিয়ে দিয়েছি। ঠিক পদ্মা সেতু হয়ে যেমন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সঙ্গে একটা সংযোগ হয়েছে, এই হোয়াইলটা কিন্তু দুটো বাক্যকে জোড়া লাগিয়েছে, আই ওয়াজ রিডিং আ বুক আর হি ওয়াজ স্লিপিং। এই হোয়াইলটা এখানে কিসের ব্যবহার, হোয়াইলটা কেন আসলো, হোয়াইলটাকে ইংরেজিতে কি বলে, এইগুলো নিয়ে আমি পরবর্তীতে ক্লাস নিব।
কিন্তু এই টেন্স যদি আপনারা ভালো করে না বোঝেন, গোড়ায় যদি কাঁচা থেকে যায়, বিল্ডিং কিন্তু 10 তলা 20 তলা করা যাবে না। তো আপনারা এই টেন্সের ক্লাসগুলো ভালো করে একটু নেওয়ার চেষ্টা করবেন। অতীতের একটি কাজ চলাকালীন সময়ে আরেকটি কাজ সম্পাদিত হয়েছিল বোঝাতে ভার্বের যে পরিবর্তন হয়, দেখেন, অতীতের একটি কাজ চলাকালীন সময় আরেকটি কাজ সম্পাদিত হয়েছিল বুঝালে যেটি চলছিল সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং অন্যটির পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। সে যে সময় আমার কাছে এসেছিল আমি তখন উপন্যাস পড়ছিলাম। হোয়েন হি কেম টু মি আই ওয়াজ রিডিং আ নোভেল। হোয়েন হি এখানে কি বলছে? সে যে সময় আমার কাছে এসেছিল আমি তখন উপন্যাস পড়ছিলাম। হোয়েন, দেখেন একটু আগে কিন্তু হোয়াইলের ব্যবহার মাঝখানে করেছি একটা। এটাকে হোয়াইলকে কি বলে জানেন? এখানে যখন আমরা প্রোনাউন পড়াবো, প্রোনাউনের ভিতরে একটা রয়েছে ইন্টারোগেটিভ প্রোনাউন, আর একটা রয়েছে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই হু, হুইজ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, ডব্লিউইচ যে শব্দগুলো, এইগুলো যখন দুটো বাক্যের মাঝখানে বসে দুটো বাক্যকে জোড়া লাগিয়ে দেয়, তখন সেটা হয়ে যায় কি জানেন? বলতে পারবেন কেউ? তখন সেটা হয়ে যাবে কি, ইন্টারোগেটিভ প্রোনাউন নাকি রিলেটিভ প্রোনাউন, দুটোর কোনটা হবে? যখন দুটো বাক্যের ভিতরে একটা আত্মীয়তার সম্পর্ক করে দেয়, রিলেটিভ থেকে এসেছে রিলেশন থেকে এসেছে রিলেটিভ, তখন এখানে হোয়াইলটা কিন্তু রিলেটিভ প্রোনাউন। আবার দেখেন এখানে কিন্তু হোয়েন হি কেম টু মি, যখন সে আমার কাছে এসেছিল, এই হোয়েন এর ব্যবহারটা কি? এগুলো কিন্তু আপনাদের পরবর্তীতে ধাপে ধাপে আমি সব জায়গায় নিয়ে যাবো, ইংরেজির প্রত্যেকটা কর্নার থেকে আপনাদের কিন্তু শেখানো হবে। তো এর আগে টেন্সটা একটু ভালো করে নিবেন। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, দেখেন এখানে আমি তিনটা টেন্স ভালো করে কিন্তু আমি শিখেইছি একটু আগে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ ভবিষ্যতে হতে থাকবে এরূপ বোঝালে এর কালকে ফিউচার টেন্স বলে। যেমন চিনিবার উপায় কি, তার আগে একটা উদাহরণ দেখি। আমি করতে থাকবো, আমি যেতে থাকবো, তুমি করতে থাকবে। অর্থাৎ অতীতকালে একটা চলমান ভাব বুঝাবে। গঠন প্রণালী কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস মূল ভার্বের শেষে আইএনজি। সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস মূল ভার্বের পরে আইএনজি। আমি করতে থাকবো, আই শ্যাল বি ডুইং। তুমি করতে থাকবে, ইউ শ্যাল বি ডুইং। আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, উই শ্যাল বি ওয়েটিং ফর ইউ। এই বিষয়গুলো আপনাদের একটু খুব ভালো করে নিতে হবে। এইগুলো যখন আপনারা বুঝে যাবেন তখন টেন্সটা আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। এবং টেন্স যত বেশি ভালো করে বুঝবেন, টেন্স থেকে যখন আপনারা দেখবেন যে আর কোনো সমস্যা নেই, তখন ইংলিশের প্রত্যেকটা বিষয়ে কিন্তু আপনারা পারবেন। কিন্তু টেন্স যদি আপনাদের দুর্বলতা থেকে যায়, তাহলে আপনারা ওই যে কেবল বুঝলাম যে রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউনের ব্যবহার, ওই পর্যন্ত কিন্তু আপনারা গিয়ে অনেক কঠিন মনে হবে। তার আগে এই টেন্সটা আপনাদের ক্লিয়ার করতে হবে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, বলেন বলেন। আচ্ছা, আপনারা একটা কোর্সে ভর্তি হয়েছেন, কেন শেখানো হবে না? অবশ্যই শেখানো হবে। আমি তো আমার কথার ভিতরে বলে দিয়েছি এখানে সবকিছুই পাবেন। আপনি আগে টেন্সটা ভালো করে শেখেন, স্টেপ বাই স্টেপ, কন্ডিশনাল বলেন, ক্লজ বলেন। অর্থাৎ আপনি ইংলিশে যতক্ষণ ফ্লুয়েন্ট না হবেন ততক্ষণ আপনাদের সবকিছু শেখানো হবে। সবকিছুই, গ্রামারের প্রত্যেকটা বিষয়, প্যাসেজ ন্যারেশন পর্যন্ত এখানে আপনাদের শেখানো হবে। বুঝিনি, আরেকবার বলেন। আচ্ছা, আমার নাম্বারটা গ্রুপে দিয়ে দিব, সবাই আপনার আমার সঙ্গে একটু কথা বলে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আজ এই পর্যন্ত থাক। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আর আমি আপনাদের যে হোম টাস্ক গুলো দিয়েছি আপনারা এগুলো করে রাখবেন, এবং দেখবেন যে ইংরেজিতে আপনারা কত দ্রুত ডেভেলপ করতে পারেন। আর পরবর্তীতে আজকে যে পিডিএফ ফাইলটা পাঠিয়ে দিব, ক্লাস রেকর্ডটা একটু দেখবেন। আর এই টেন্সের উপরে আমি কিন্তু বক্সে আপনাদের কিছু কাজ দিয়েছি, এই কাজগুলো আপনারা আজকেই করে রাখবেন। পরবর্তী ক্লাসে আপনাদের কাছ থেকে আমি কিন্তু ফিডব্যাক নিব। কেউ যদি বলেন যে স্যার আমি টেন্সের এই জায়গায় বুঝিনি, আমি সেখানে বুঝাই দিব। কিন্তু 1 মাস পরে, 15 দিন পরে বলবেন যে স্যার টেন্সের ওইটা আরেকটু বলেন, স্যার টেন্সের ওইটা আলোচনা করেন, ততক্ষণে কিন্তু আমি অনেক গভীরে চলে যাব, তখন কিন্তু টেন্সে ফিরে আসার সময় থাকবে না। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।